48তম বিসিএস ফাউন্ডেশন ব্যাচের প্রথম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ক্লাসটা আমরা উন্মুক্ত করে দিলাম, কারণ আমরা কিন্তু গতকাল বলেছিলাম যে সেমিনার পরবর্তী ফ্রি ক্লাস থাকবে ধারাবাহিকভাবে। আমাদের 48তম ফাউন্ডেশন ব্যাচের প্রথম ফ্রি ক্লাসটা নাসির স্যারকে দিয়ে শুরু হলো। আজকের এই যে 48তম বিসিএস প্রিলি অ্যাডভান্স ব্যাচের প্রথম ক্লাস, টপিকটার নাম ভাষাধ্বনি বর্ণ। আজকে আমরা দেখব ভাষাধ্বনি বর্ণ থেকে বিসিএস পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে এবং এই প্রশ্নগুলো কোথা থেকে ধরে, এগুলা বিস্তারিত আমরা জানবো। আর বেসিক ক্লাস করবো আজকে একটা। সবাই যারা ভর্তিকৃত স্টুডেন্ট আছেন কোনো টেনশন নিয়ে না, সবাই খাতা কলম নিয়ে লেখা শুরু করেন। আর যারা আমাদের আজকে লাইভ ক্লাসটা দেখছেন তারা খাতা কলম নিয়ে বসে যান, ক্লাসটা করেন, দেখেন যে ক্লাসটা কাহাকে বলে, উহা কত প্রকার এবং কি কি। কারণ আমাদের ভাষাধ্বনি বর্ণ একটা চমৎকার একটা টপিক এবং এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আমি অনেকবারই এই টপিকের উপরে আপনাদের ক্লাস নিয়েছি। আর পিএসসি কি করে, এই টপিকটা থেকে কোনো বিশেষ পরীক্ষায় 3টা প্রশ্ন ধরে দেয়, কোনো পরীক্ষায় একটা প্রশ্ন ধরে। তবে বেশি এমনও রেকর্ড আছে যে এই টপিকটাতে একটা টপিক থেকে 5টা প্রশ্ন করার পিএসসি রেকর্ড আছে। সেই টপিকটার নাম ভাষাধ্বনি বর্ণ ব্যাকরণ অক্ষর। এই টপিকটা ব্যতীত আপনি কখনোই বিশেষ পরীক্ষায় আপনি দেখবেন যে প্রশ্ন আসবেই না, মানে এই টপিকটা থেকে ধরবেই। কোনো পরীক্ষা দেখা যায় সমাজ ধরেই নাই, কিন্তু এটা থেকে ধরবেই, এমন একটা টপিক। এবং প্রাইমারি চাকরি পরীক্ষা বলেন, নিবন্ধন বলেন, যে কোনো জব পরীক্ষা বলেন, এই টপিকটা থেকে প্রশ্ন ধরবেই এটা। এবং এটা খুবই একটা কনফিউশন প্রশ্ন যে নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই কি বলে, বাংলা একাডেমি কি বলে, পুরাতন বোর্ড বই পড়বো নাকি। তবে বলবো যে আজকের এই 1 নম্বর লেকচারটা অবশ্যই নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই পড়বেন। এটা ভুলেও পুরাতন বোর্ড বই থেকে এই টপিকটা পড়া যাবে না। কারণ পুরাতন বোর্ড বই থেকে যদি এই টপিকটা আমরা পড়ি তাহলে পরীক্ষায় আমরা কি ভুল করার সম্ভাবনা বেশি থাকবে, নেগেটিভ নম্বর চলে আসবে। কারণ আমরা অনেকেই জানি না যে তথ্যগুলো আপডেট। সুতরাং আপডেট তথ্যগুলো কি কি আসছে এবং সেগুলো আমি আজকে বিস্তারিত সবই আপনাদেরকে পড়িয়ে দিব। ওকে 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 দেখি ইসরাত ইভা পিঙ্কি রায় 3 ফল, তার 3 বানানে ভুল। এই ফল ঠিক আছে, আইডির নাম দিচ্ছেন 3 ফল, আপনার 3 বানানটাই ভুল, তাহলে এই আইডি রেখে লাভ। আরেকজনের আইডির নাম দিচ্ছে জলপুরি, এর পরিবানানে ভুল। এই যে ভুয়া কিছু আইডির নাম দেন আপনারা, 3 ফল জলপুরি, এই ভুয়া আইডি দিয়ে খুলছেন তা আবার বানান ভুল। হ্যাঁ, এইসব আইডি গুলা কি করা উচিত, আইডি গুলোরে চেঞ্জ করেন। হ্যাঁ, পরিবানান রস্বইকার দেন, এই আইডি গুলো ই করেন। ঠিক আছে, সবাই ই করেন। দেখি কারা কি কোথা থেকে আছেন, দেখি 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 সবাই একটু শেয়ার করবেন আজকে, কারণ আজকে 48তম বিসিএস এর ফাউন্ডেশন ব্যাচের প্রথম ক্লাস। অবশ্যই একটু শেয়ার করবেন এবং সবার জন্য কিন্তু আজকে ক্লাসটা উন্মুক্ত করে দিলাম। আমাদের ধারাবাহিকভাবে এরকম বিসিএস এর ক্লাসগুলো চলতে থাকবে। বিসিএস মানে একটু ভিন্ন কিছু, বিসিএস মানে নতুন কিছু, বিগত সালের বিসিএস প্রশ্ন। এটা মনে করেন বাংলার ক্ষেত্রে একদম রেয়ার, দেখবেন 47তম বিসিএস এর প্রশ্ন এগুলা বিগত সাল থেকে একটাও ধরবে না, বাংলা ধরলো একটা রেয়ার। এই জন্য বাংলা এমন একটা সেন্সিটিভ বিষয় যেটা আপনি কখনোই রিপিট পাবেন না, বিশেষ করে বিসিএস এর ক্লাসে। তা দেখি আমাদের পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায়, সেটা হলো বাংলাদেশের কলাপাড়া, সর্ব বাংলাদেশের দক্ষিণের উপজেলা কলাপাড়া থেকে আছেন আমাদের ওয়াল্লাহ সোহানুর আক্তার আছেন আমাদের সাথে, ফার্মগেট থেকে হার্ট মুন্নি আক্তার, তিনি সালাম ওয়ালাইকুম আসসালাম। গাইবান্ধা থেকে কি কটা শেয়ার করলেন এটা কোন আগে। এত সুন্দর একটা ক্লাস নিয়ে দিব আপনাদের, একেবারে 3 থেকে 4টা নম্বর বিশেষ পরীক্ষা কমন পেয়ে দিব, আর আপনি ক্লাস করবেন না, তা মানে এটা একটা শেয়ার করবেন না, তা তো আর হয় না। 48তম বিসিএস একদম মানে এটা একটা ফাউন্ডেশন ব্যাচ, এমন যারা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পড়েন তাদের জন্য এই কোর্সটা। যারা 48তম বিসিএস পরীক্ষা দিবেন, বেসিক থেকে শিখবেন, একদম 0 থেকে 0 থেকে শিখবেন, তাদের জন্য মূলত এই ফাউন্ডেশন কোর্স। ওকে, 48তম বিসিএস ব্যাচে এই ক্লাসটা করবেন। আর অন্য প্রতিষ্ঠানেরও টিচারদের সাথে ক্লাসটা মিলিয়ে নেবেন, অন্য যে কোনো প্রতিষ্ঠানে এই ভাষাধ্বনি বর্ণের ক্লাসটা মিলাই নেবেন। তারপর বলবেন যে আসলে না তথ্য কারা বেশি দেয় এবং নির্ভুল তথ্য কিনা। আজকে ক্লাসে আমি নির্ভুল তথ্যগুলো দেই কিনা আবার বলে দিচ্ছি। আজকে ক্লাসটা আমি নিব, টোটাল ক্লাসটাই আমি পরিচালিত হবে নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই, একদম নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বইটা থেকে পড়াবো, প্লাস বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ এবং বাংলা একাডেমি ব্যবহারিক ব্যাকরণ। কথা কি বলেছি ভালো করে খেয়াল রাখেন। আজকে আমি পড়াবো কোথা থেকে, বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা একাডেমি ব্যবহারিক ব্যাকরণ,
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এবং নবম দশম শ্রেণীর বোর্ড বই, নতুনটা একেবারে একেবারে নতুন বোর্ড বই। ক্লিয়ার সবাই? ওকে, স্টার্ট। খাতা কলম নিচে সবাই। ফারজানা পপি, জুহিরা মৌ, ইসানা ইসলাম সিরাজগঞ্জ থেকে আমাদের আছে, চায়না আছেন, আছে মারজানা, ফারজানা পপি আছে, রেজাউল করিম আছেন আমাদের নাটক থেকে, তাইব ভাই আছেন আমাদের, ইব্রাহিম আছেন, মোহাম্মদ সাওয়ালিক, নাজির স্যার বাংলা থেকে, আরে না কিং না, আল মামুন দিনাজপুর থেকে, শিরিন জামান, আরো কে কে আছেন দেখি দেখি দেখি। একদম পুরো ক্লাসটা করবা, একদম পুরো ক্লাসটা করবা, হ্যাঁ ক্লাসটা তো মিস হয় না, একদম 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 একদম। ওকে, তো আমরা অ্যাডভান্স কোর্সটা আমরা দেখি একটু। ওকে, যাই হোক, অনেকে নাম আবার বলবো, ঠিক আছে, নামগুলো আবার বলবো, তার আগে ক্লাস নেই। দেখেন, প্রথমে আমাদের একটা টপিকটার নাম কিন্তু ভাষা, একটা টপিকটার নাম আমরা কি লিখলাম? ভাষা। ভাষাটা সম্পর্কে ধারণা রাখার, মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য একে অন্যের সাথে আমরা যে ভাব বিনিময় করি কিসের মাধ্যমে? এই ভাষার মাধ্যমে মূলত আমরা একে অন্যের সাথে ভাব বিনিময় করি, ঠিক আছে। এরকম আমাদের এখান থেকে প্রশ্ন কোথা থেকে ধরে, যে যেমন একটা প্রশ্ন আসতে পারে, বাংলা ভাষার উপভাষা আছে কয়টি? বাংলা ভাষার উপভাষা আছে কয়টি? অর্থাৎ মূল ভাষার সাথে রিলেটেড যে ভাষা, অর্থাৎ মূল ভাষার সাথে রিলেটেড যে ভাষা, সেটা হলো উপভাষা। অর্থাৎ অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষার যে বৈশিষ্ট্য, তাকে আমরা বলি উপভাষা। তা আমরা বাংলা ভাষার উপভাষা কয়টি এইটা শিখবো। আগে উপভাষার সংজ্ঞাটা লেখেন, এই ভাষা থেকে বিস্তারিত আমাদের একটু পড়তে হবে। তা লেখেন, বাংলা ভাষার উপভাষা কয়টি? 4টি। এটা লেখার দরকার নাই যে অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষার যে বৈশিষ্ট্য, তাকে কি বলে? অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষার যে বৈশিষ্ট্য, তাকে বলে আঞ্চলিক ভাষা বা উপভাষা। লিখে রাখেন, পয়েন্টটা লিখে রাখেন, আসতে পারে আসতে পারে। লেখেন, অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষার যে বৈচিত্র্য, মানুষের মুখের ভাষার যে বৈচিত্র্য, অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষার যে বৈচিত্র্য, অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষার যে বৈচিত্র্য, তাকে কি বলে? তাকে বলে আঞ্চলিক ভাষা। তাকে বলে আঞ্চলিক ভাষা বা উপভাষা, তাকে বলে আঞ্চলিক ভাষা বা উপভাষা। দ্রুত লিখে ফেলেন পয়েন্টটা। অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষার যে বৈশিষ্ট্য, তাকে বলে আঞ্চলিক ভাষা বা উপভাষা। দ্রুত লেখেন, অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষার যে বৈশিষ্ট্য, তাকে বলে আঞ্চলিক ভাষা বা উপভাষা। ওরে দেখে একজন আছে পুরুষের জন্য লাল হলুদ কালারের জামা পরার বৈধ না, এটা লাল কালার না, এটাকে বলে কি কালার জানো? এটা বলে খয়েরি কালার। এটা কি লাল কালার? তোমরা লাল খয়েরি কিছুই বুঝো না, কালার পার্থক্যই বুঝো না। এটা তো খয়েরি কালার। তোমাদের মোবাইলে প্রবলেম, মোবাইলে দেখো লাল, তোমাদের চোখে সমস্যা। অনেকে তোমার চোখে সমস্যা, মনে করে তুমি হলুদটারে দেখো কালো, কালোটারে দেখো নীল, নীলটারে দেখো সবুজ, এরকম অনেকের কিন্তু চোখের বিভ্রান্তি হয়। আমি দেখতেছি আমার চোখে এই টি শার্টের কালারটা কি, এটা হলো খয়েরি কালার, এটা তো লাল না। লাল এটাকে বলে? এটা তো লাল না, এটা তো খয়েরি। লিখছেন? আচ্ছা, এবার লেখেন, বাংলা ভাষার উপভাষা আছে কয়টি? 6টি। দ্রুত লেখেন, বাংলা ভাষার উপভাষা মোট 6টি। দ্রুত লেখেন, বাংলা ভাষার উপভাষা আছে মোট 6টি। দ্রুত লিখতে থাকবেন। বাংলা ভাষার উপভাষা মোট 6টি। বাংলা ভাষার, এটা এই তথ্যটা নিয়েছি নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই থেকে। নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই লেখা আছে বাংলা ভাষার উপভাষা। এগুলা বাজারে গাইড বইয়ে পাবেন না। বাংলা ভাষার উপভাষা আছে কয়টি? বিশেষ পরীক্ষার প্রশ্ন, প্রাইমারিতে ধরতে পারে। বাংলা ভাষার উপভাষা আছে 6টি। বাংলা ভাষার চমৎকার একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে দিলাম। হ্যাঁ, দ্রুত দ্রুত লেখেন, বাংলা ভাষার উপভাষা আছে কয়টি? দ্রুত 6টি লেখেন। বাঙালি, রাঢ়ী, ঝাড়খণ্ডী। বাঙালি 1 নম্বরে, বাঙালি 2 নম্বরে, রাঢ়ী 3 নম্বরে, ঝাড়খণ্ডী 4 নম্বরে, বরেন্দ্রী 4 নম্বর কি? বরেন্দ্রী। 5 নম্বরে পূর্বী। দ্রুত লেখেন, 5 নম্বরে কি? 5 নম্বরে পূর্বী। বাংলা ভাষার উপভাষা আছে 6টি। 6 নম্বরে লেখেন কামরূপী। 6 নম্বরে কি লিখবেন? কামরূপী। কয়কা কাম, কাম, রয় দিকের রূপ, পয় দিকের পি, রূপী, কামরূপী। দ্রুত লেখেন, বাংলা ভাষার উপভাষা আছে 6টি। 1 নম্বরে বাঙালি, 2 নম্বরে রাঢ়ী, 3 নম্বরে ঝাড়খণ্ডী, 4 নম্বরে বরেন্দ্রী, 5 নম্বরে পূর্বী, 6 নম্বরে কামরূপী। এখান থেকে বিশেষ পরীক্ষা প্রশ্ন কিভাবে ঘুরাবে? বলবে নিচের কোনটি বাংলা ভাষার উপভাষা নয়?
এভাবে একটা দিয়ে দেবে, তিনটা দেবে এটা, আর একটা দেবে অন্য একটা। আবার দিয়ে দেবে নিচের কোনটি বাংলা ভাষার একটি উপভাষা, নিচের কোনটি বাংলা ভাষার একটি উপভাষা। এভাবে প্রশ্নগুলা ঘুরিয়ে ফিরিয়ে করবে বিশেষ পরীক্ষায়। সুতরাং বাংলা ভাষার মোট উপভাষা আছে 6টি। এগুলা খেয়াল রাখবেন, বাঙালি, রাঢ়ী, ঝাড়খণ্ডী, বরেন্দ্রী, পূর্বী, কামরূপী। এগুলো কোন কোন অঞ্চল নিয়ে গঠিত সেগুলা পিডিএফ দিয়ে দেবো। পিডিএফ এ সুন্দর মতো লেখা আছে, কারণ আমাদের এই ক্লাসে 2 ঘন্টায় প্রচুর পরিমাণে তথ্য দিতে হবে, কারণ এই লেকচারটা শেষ করতে হবে আমাকে। তাই এটা আমি এই ক্লাসটা শেষে পিডিএফ পাবেন। যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট আছেন তারা সবাই এটার পিডিএফ পেয়ে যাবেন, কারণ এই পিডিএফ প্রত্যেকটা ব্যাখ্যা দেওয়া আছে, প্রত্যেকটা কি ব্যাখ্যা দেওয়া আছে। তা আমরা প্রথম প্রশ্নটা শিখে ফেললাম। বাংলা ভাষা উপভাষা আছে কয়টি? 6টি। ক্লিয়ার? ক্লিয়ার, গুড। এবার লেখেন বাঙালি জাতি গড়ে উঠেছে যেসব নৃগোষ্ঠী নিয়ে। এবার লেখেন বাঙালি জাতি যেসব বাঙালি জাতি যেসব নৃগোষ্ঠী নিয়ে গঠিত হয়েছে। বাঙালি জাতি যেসব নৃগোষ্ঠী নিয়ে গঠিত হয়েছে। বাঙালি জাতি যেসব নৃগোষ্ঠী, আমরা তো সংমিশ্রণ, তাই না? হ্যাঁ, সেরা পাতা, প্রিনম জাহান, বিনতে হাসান, হুমায়রা, আমাদের সাথে আছেন উম্মে হাবিবা, ফিরোজ শাহ। থ্যাংক ইউ। তা বাঙালি জাতি যেসব নৃগোষ্ঠী নিয়ে গঠিত: অস্ট্রিক, দ্রাবিড়, নিগ্রোয়েট। অস্ট্রিক, দ্রাবিড়, নিগ্রোয়েট, আর একটা কি মঙ্গলয়েড। দ্রুত লেখেন এই বাঙালি জাতি যেসব নৃগোষ্ঠী নিয়ে গঠিত। 1 নম্বর অস্ট্রিক, এটাই কিন্তু 1 নম্বর। তা বাংলা ভাষী মানে কোন জাতিগোষ্ঠীর মানুষ প্রথম এই বাংলা ভাষী অঞ্চলে প্রথম কোন জাতিগোষ্ঠীর মানুষ আসে, সেটা হলো অস্ট্রিক। মনে থাকে জানো? সেটার নাম কি স্যার? বগুড়া থেকে দেখছি স্যার, উম্মে রাবেয়া ইসলাম। দ্রুত লেখেন উম্মে রাবেয়া ইসলাম। তাহলে বাঙালি জাতি গড়ে উঠেছে যেসব নৃগোষ্ঠী নিয়ে, সেটার নাম কি? বাংলা জাতি গড়ে যেসব নৃগোষ্ঠী নিয়ে ছিল অস্ট্রিক। তার পরীক্ষা একটা প্রশ্নের আগে আসছে যে বাঙালি জাতিগোষ্ঠী নৃগোষ্ঠী কোন জাতিগোষ্ঠীর মানুষ প্রথম এই বাংলা অঞ্চলে আসে? অস্ট্রিক। সেটা কোনটা? অস্ট্রিক। ধারাবাহিক মনে রাখবো, অস্ট্রিক, দ্রাবিড়, নিগ্রোয়েট, তারপর কারা? মঙ্গলয়েড। এই কটা একদম মনে রাখতে হবে। বাঙালি জাতি যেসব নৃগোষ্ঠী নিয়ে গঠিত সেই গোষ্ঠী কটার নাম মনে রাখবেন: অস্ট্রিক, দ্রাবিড়, নিগ্রোয়েট, আরটা কি মঙ্গলয়েড। দ্রুত লিখে পারেন। আর যারা 48তম ফাউন্ডেশন ব্যাচে ভর্তি আছেন, এটা পিডিএফ দেওয়া হবে, পিডিএফ এর সুন্দর মতো এগুলো দেওয়া আছে। আর আপনাদের যে লেকচার শিট দেওয়া হয়েছে, লেকচার শিটেও সেগুলো সুন্দর মতো দেওয়া আছে। লেকচার শিটের বাহিরেও আপনাদের তো লেকচার শিট দিবই, এবং এই লেকচার শিটের বাহিরেও কিছু কিছু তথ্য পড়তে হবে, সেগুলো এই পিডিএফ এর মাধ্যমে আপনি পেয়ে যাবেন। প্রিনম জাহান, আব্দুল্লাহ মাকসুদা আক্তার, লিমা, রাজীব, সুমনা আক্তার। ভেরি গুড। ওকে, লেখা শেষ। ওকে। বাতা বাঙালি নৃগোষ্ঠীর নাম করা হয়ে গেল অস্ট্রিক, দ্রাবিড়, নিগ্রোয়েট, আর হলো মঙ্গলয়েড। গেল এটা। এবার দেখেন আমরা যে বিষয়টা পড়বো বাংলা ভাষার উৎপত্তি। এবার কি শিখবো? বাংলা ভাষার উৎপত্তি। লেখেন বাংলা ভাষার উৎপত্তি। পৃথিবীর একটা কাল্পনিক ভাষা গোষ্ঠীর নাম কি? ভাষা পরিবার নাম হলো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। একটু হিস্ট্রিটা খেয়াল করেন। এই ইন্দো ইউরোপীয় একটা ভাষা বংশ আছে। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের প্রধান শাখা হলো 2টি, একটা হলো কেন্তুম আর একটা শতম। একটু বুঝিয়ে দিই, দেখেন প্রথমে এটা একটু বোঝার চেষ্টা করেন। ইন্দো ইউরোপীয় ভাষা বংশটা কি? ইন্দো ইউরোপীয় ভাষা বংশ একটা। আচ্ছা, এর প্রধান শাখা হলো 2টি। ইন্দো ইউরোপীয় ভাষার প্রধান শাখা কয়টি? 2টি। একটা হলো কেন্তুম, একটার নাম হলো কেন্তুম, আর একটির নাম হলো শতম। পরীক্ষায় ধরতে পারে যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের প্রধান শাখা কয়টি? তার মূলত প্রধান শাখা হলো 2টি। 1 নম্বরে কেন্তুম, কয়কার কে? 9 তয় রসুকর্ম কেন্তুম, আর একটা শতম, তালবস তম শতম। এই কেন্তুম শাখা থেকে মূলত ইউরোপের অধিকাংশ ভাষার জন্ম। তারপর পরীক্ষা যদি আসে যে ইউরোপের অধিকাংশ ভাষাগুলোর জন্ম ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী কোন শাখায়, সেটা হলো কেন্তুম শাখায়। ইউরোপের অধিকাংশ ভাষাগুলোর জন্ম হয়েছে কোন শাখা থেকে? কেন্তুম শাখা থেকে।
আর ভারতীয় উপমহাদেশের যে ভাষাগুলোর জন্ম সেগুলো হয়েছে শতম শাখা থেকে। তার মানে আমাদের বাংলা ভাষাটার জন্ম হয়েছে কোথা থেকে? এই শতম শাখা থেকে। ক্লিয়ার সবাই? এই যে ইন্দো ইউরোপ, এই যে কেন্তুম শাখাটা কোথায়? ইউরোপের অধিকাংশ ভাষার জন্ম কোথা থেকে? এই কেন্তুম শাখা থেকে। আর ভারতীয় উপমহাদেশের শাখা অধিকাংশ ভাষারই জন্ম এই শতম শাখা থেকে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? এটা কোথায়? এটা হলো ভারতীয় উপমহাদেশের অধিকাংশ ভাষার জন্ম এখান থেকে, আর ইউরোপের অধিকাংশ ভাষার জন্ম এই কেন্তুম থেকে। কথাটা ক্লিয়ার? এবারে আসি, দেখেন এই একটু বলে যে খ্রিস্টপূর্ব 1500 অব্দে, খ্রিস্টপূর্ব কত? খ্রিস্টপূর্ব 1500 অব্দে এই আর্যরা ভারতীয় উপমহাদেশে আসে। তাই ভারতীয় উপমহাদেশে আর্যরা আসলো কত সালে? খ্রিস্টপূর্ব 1500 অব্দে এই আর্যরা ভারতীয় উপমহাদেশে আসে। ঠিক আছে, এখন দেখেন আর্যরা ভাষা আসার আগে এই উপমহাদেশে ভাষা ছিল কাদের? অনার্যদের ভাষা। আর আর্যদের একটা ভাষা। আর্যরা খ্রিস্টপূর্ব 1500 অব্দে কি করলো? তারা যখন ভারতীয় উপমহাদেশে আসলো, তারা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে এই ভারতীয় উপমহাদেশে বিভিন্ন অঞ্চলে বসবাস করা শুরু করলো। কারা? এই আর্যরা। তা আর্যরা এসে ভারতের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে তারা বসবাস করা শুরু করলো। আর এই আর্যদের ভাষার নাম ছিল প্রাচীন বৈদিক ভাষা। তাহলে বৈদিক ভাষাকার, এটা পরীক্ষায়, বিশেষ পরীক্ষায় ধরতে পারে যে আর্যদের ভাষার নাম কি? আর্যদের ভাষার নাম কি? আর্যদের ভাষার নাম কি? এটা আসতে পারে। আর্যদের ভাষার নাম হলো প্রাচীন বৈদিক ভাষা। শর্টকাট লিখে রাখেন, বৈদিক ভাষা। বেদের ভাষাও কি? বৈদিক ভাষা। তাহলে আর্যদের ভাষার নাম কি? বৈদিক ভাষা। দ্রুত লেখেন, আর্যদের ভাষার নাম কি? বৈদিক ভাষা। আর্যরা ভারতীয় উপমহাদেশে আসে কত অব্দে? খ্রিস্টপূর্ব 1500 অব্দে। খ্রিস্টপূর্ব 1500 অব্দে কি করে? খ্রিস্টপূর্ব 1500 অব্দে আর্যরা ভারতীয় উপমহাদেশে আসে। আর এই আর্যদের ভাষার নাম কি ছিল? বৈদিক ভাষা। বৈদিক ভাষা। তার আর্যরা আগমনের পূর্বে যে ভাষাটা ছিল সেটাকে বলা হয় কি? অনার্য ভাষা। সেটাকে বলা হয় অনার্য ভাষা। তা আর্যরা যেহেতু প্রবেশ করলো, এরপর ধীরে ধীরে এই অনার্য ভাষা কি হারিয়ে যায়। অনার্য ভাষাগুলো কি হারিয়ে গেল আর্যদের প্রভাবে, অর্থাৎ বৈদিক ভাষার প্রভাবে এই অনার্যদের ভাষা ধীরে ধীরে হারিয়ে গেল। এখন দেখেন এই যে বৈদিক ভাষা, কার? আর্যদের ভাষা। তা এই বৈদিক ভাষাটাকে সংস্কার করে পণ্ডিতরা নাম দিল কি? সংস্কৃত ভাষা। তার বৈদিক ভাষা পরিবর্তিত হয়ে নাম হলো কোন ভাষা? সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষা, অর্থাৎ যে ভাষাটা সংস্কার করে তৈরি করা হয়েছে সেটার নাম কি? সংস্কৃত ভাষা। তাহলে পণ্ডিতরা এই বৈদিক ভাষাটা সংস্কার করে নাম দিল কি? সংস্কৃত ভাষা। এবং এই সংস্কৃত ভাষা ছিল অভিজাতদের ভাষা। এটা হলো অভিজাত শ্রেণীর মানুষদের ভাষাটা কি ছিল? সংস্কৃত ভাষা। লিখে রাখেন, এই সংস্কৃত ভাষা কিন্তু সকলের বা জনগণের সকল মানুষের ভাষাটা ছিল না। এটা কাদের ভাষা ছিল? এটা ছিল অভিজাত শ্রেণীর ভাষা। সেটার নাম কি? সংস্কৃত ভাষা। তা অধিকাংশ পণ্ডিতরা আবার মনে করে, অর্থাৎ সংস্কৃত পণ্ডিতরা মনে করে এই সংস্কৃত ভাষা থেকেই মনে হয় বাংলা ভাষার জন্ম। আসলে না, কারণ তখন সাধারণ মানুষের মুখের ভাষা কি ছিল? প্রাকৃত, মানে স্বাভাবিক ভাষা। প্রাকৃত ভাষা। মানুষ তো স্বাভাবিক ভাষায়, তার প্রকৃতির নিয়মে স্বাভাবিক ভাষায় সে কথা বলতো। সকল শ্রেণীর মানুষ এই সংস্কৃত ভাষায় কথা বলতো না। তবে সংস্কৃত পণ্ডিতদের মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে? এই সংস্কৃত ভাষা থেকে। আসলে সেটা না। মূলত দেখেন, এই সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম লাভ করেনি। বাংলা ভাষার মূলত জন্ম লাভ করছে কোথা থেকে? প্রাকৃত ভাষা থেকে। প্রাকৃত অর্থ স্বাভাবিক, অর্থাৎ জনগণের যে ভাষাটা ছিল, সাধারণ মানুষ যে ভাষাটায় কথা বলতো, ওই ভাষা থেকেই মূলত বাংলা ভাষার জন্ম। এখন আমরা দেখো, আমরা সেই বাংলা ভাষার জন্মটা আমরা একটু দেখবো যে এক একজন এক এক কথা বলছে। একটু দেখেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা কথা বলছেন, তারপর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় একটা কথা বলছেন, এবং জর্জ গ্রিয়ারসন তিনি একটা কথা বলছেন। এটা একটু জানতে হবে। আচ্ছা দেখেন, আমরা একটু স্টার দিয়ে লিখতে পারি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি। দ্রুত লেখেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে? কে পারেন? এটা তো পারার কথা। দ্রুত 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 বলতে পারবেন এটা? এগুলা বিস্তারিত পিডিএফ দিয়ে দেবো একদম। স্যার আর্যদের ভাষার নাম কি? বৈদিক ভাষা। হ্যাঁ, আর্যদের ভাষার নাম ছিল বৈদিক ভাষা। আর্যদের ভাষার নাম ছিল বৈদিক ভাষা। আরো বিস্তারিত লেখাবো। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে,
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে বলতে পারবেন? এই যে আমাদের একজনে বলেছে স্যার, এটা হলো গৌড়ীয় ভাষা থেকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে গৌড়ীয় থেকে। স্যার এগুলো প্রাইভেট নিবন্ধনের জন্য প্রযোজন হবে সকল ক্ষেত্রে। হ্যাঁ, গৌড়ীয় প্রাকৃত থেকে, গৌড়ীয় প্রাকৃত। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে কোথা থেকে? গৌড়ীয় প্রাকৃত থেকে। এক একজন মনীষী এক একজন কথা বলছেন। আচ্ছা দেখেন, এবারে আসি আমরা ডক্টর সুনীতি কুমারের, শহীদুল্লাহ গেল, এবার ডক্টর কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ওকে, জর্জ গ্রিয়ারসন সবাই পাচ্ছেন, উম্মে হাবিবা, মাকসুদ আক্তার, লিমা, রাশিদা, নজরুল ইসলাম। এগুলো সকল চাকরি পরীক্ষায়, শুধু বিসিএস কেন, সকল চাকরি পরীক্ষা এগুলা। ঠিক আছে, সুনীতি কুমার এটাকে স্যার জর্জ গ্রিয়ারসন, ডক্টর সুনীতি কুমার ও স্যার জর্জ গ্রিয়ারসনের মতে, স্যার জর্জ গ্রিয়ারসনের মতে। শুনেন, প্রশ্নকর্তা বিসিএস প্রশ্নকর্তা অনেক চালাক। আপনারা বলতে পারেন স্যার জর্জ গ্রিয়ারসনের মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে। পরীক্ষায় প্রশ্ন ধরতে পারে বিসিএস পরীক্ষায় যে স্যার জর্জ গ্রিয়ারসনের মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে। এগুলোকে বলে ক্রিটিক্যাল প্রশ্ন, যেগুলো বাজারে গাইড বইয়ে থাকে না, ওগুলোই মূলত তুলে দেয় বিসিএস পরীক্ষায়। দেখেন আমি যে অধিকাংশ কথাগুলো আলোচনা করলাম, দেখবেন এগুলো অধিকাংশ কথাই গাইড বইয়ে খুঁজে পাওয়া যায় না। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও স্যার গ্রিয়ারসনের মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে? মাগধী প্রাকৃত থেকে। তারা বলেছেন, দুইজনই বলছেন মাগধী প্রাকৃত থেকে। এখন দেখেন, এখান থেকে প্রশ্ন বিশেষ পরীক্ষায় কত স্টাইলে ঘুরাতে পারে যে স্যার জর্জ গ্রিয়ারসন কে ছিলেন, এই ব্যক্তিটা কে, উনি একজন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, ব্যবসায়িক নাকি ভাষা বিজ্ঞানী, দিতে পারে বিশেষ পরীক্ষায়। স্যার জর্জ গ্রিয়ারসন ছিলেন একজন ভাষা বিজ্ঞানী, লিখে রাখেন, স্যার জর্জ গ্রিয়ারসন ছিলেন একজন ভাষা বিজ্ঞানী, দ্রুত লেখেন। এই যে দেয় হুমায়রা কি করে, সে বাজারে গাইড বই দেখে উল্টাপাল্টা কি যেন একটা চাট মাইরে দিছে। শুনেন, বাজারে গাইড বই, এই পুরাতন জিনিস এখন আর চলে না, পুরাতন মাল চলে না এখন আর, বুঝছেন। আপডেট থাকেন। বাংলা একাডেমি অভিধান ফলো করেন, বাংলা একাডেমির বই ফলো করেন, নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই, উচ্চ মাধ্যমিক বোর্ড বই, এগুলো ফলো করেন। মান্দার তামলের জিনিস পড়ে লাভ নাই, এগুলা বিসিএস এ চলে না। আর এবার দেখেন কি, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও স্যার জর্জ গ্রিয়ারসনের মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে? মাগধী প্রাকৃত থেকে। কোথা থেকে? মাগধী প্রাকৃত থেকে। এখন দেখেন, তা স্যার জর্জ গ্রিয়ারসন কি ছিলেন? একজন বিখ্যাত ভাষা বিজ্ঞানী। তিনি কিন্তু আয়ারল্যান্ডের নাগরিক। কোন দেশের নাগরিক? আয়ারল্যান্ড। তিনি আয়ারল্যান্ডের নাগরিক, তিনি বিখ্যাত একজন ভাষা বিজ্ঞানী, লিখে রাখেন, তিনি বিখ্যাত একজন ভাষা বিজ্ঞানী, ভাষা বৈজ্ঞানিক না, ভাষা বিজ্ঞানী। স্যার জর্জ গ্রিয়ারসন কি ছিলেন? ভাষা বিজ্ঞানী। ওনার বাড়ি কোথায়? আয়ারল্যান্ড। তার বাড়িটার নাম কোথায়? তার দেশ কোথায়? আয়ারল্যান্ড। কোথায়? আয়ারল্যান্ড, মনে থাকবে তো, আয়ারল্যান্ড। ইনি কিন্তু ভারতীয় উপমহাদেশে যখন চাকরি করতো, তো ওই সুবাদে কিন্তু বাংলা ভাষা তিনি আয়ত্ত করছেন। কিন্তু ইনি কিন্তু ওই যে নাথ সাহিত্য আছে না, রংপুর জেলার কৃষকদের নিকট থেকে তিনি নাথ সাহিত্য কিন্তু উদ্ধার করেছিলেন। নাথ সাহিত্য উদ্ধার করছিলেন কে? এই স্যার জর্জ গ্রিয়ারসন। মানিক রাজার গান নামে তিনি কি রংপুর জেলার কৃষকদের নিকট থেকে তিনি উদ্ধার করেছিলেন। সেই বিখ্যাত ভাষা বিজ্ঞানীর নাম কি? স্যার জর্জ গ্রিয়ারসন। এটা যখন আমরা লিটারেচার পড়বো, নাথ সাহিত্য, মর্সিয়া সাহিত্য, তখন কিন্তু আমরা এই স্যার জর্জ গ্রিয়ারসন সম্পর্কে বিস্তারিত পড়বো। কারণ এই বিখ্যাত ভাষা বিজ্ঞানী সম্পর্কে বিস্তারিত অবশ্যই জানতে হবে, কারণ বিশেষ পরীক্ষা মানেই নিত্য নতুন কিছু। তাহলে এরা দেখেন, এরা বলছে এই যে মাগধী প্রাকৃত থেকে, এটা মূলত 950 সালের দিকের ঘটনা। এটা কত? 950 সালের দিকের ঘটনা। তা যাই হোক, আমরা দুটো পয়েন্ট পেয়ে গেলাম যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে বাংলা ভাষা উৎপত্তি হয়েছে গৌড়ীয় প্রাকৃত থেকে, আর সুনীতি কুমার এবং জর্জ গ্রিয়ারসনের মতে বাংলা ভাষা উৎপত্তি হয়েছে মাগধী প্রাকৃত থেকে। ক্লিয়ার সবাই? ওরে বাবারে, ফিরোজ চালাইছে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন। ওকে, নতুন নতুন তথ্য। ওকে, এবারে দেখেন, এখান থেকে এখন আমরা মূল আলোচনায় চলে আসি। এখন যদি পরীক্ষা আসে যে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে, এখন যদি পরীক্ষা আপনাকে বলে যে তাহলে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে, এক একজন মনীষী এক এক কথা বললো, তা আপনি পরীক্ষা হলে কোনটায় টিক দিবেন? এটা হলো আসল কথা। আপনি পরীক্ষা হলে কি টিক দিবেন? এখন লেখেন, বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে, লেখেন বাংলা ভাষার
উৎপত্তি, বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে বলেন তো? বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে? কোন ভাষা থেকে? এটা মনে করেন বিসিএস পরীক্ষা আসলো, প্রাইমারি পরীক্ষা আসলো, নিবন্ধন পরীক্ষা আসলো, আপনি উত্তরটা কি দিবেন? তাহলে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে? উত্তরটা হবে প্রাকৃত ভাষা থেকে। ভাষাটার নাম কি? প্রাকৃত ভাষা থেকে। দ্রুত লেখেন, বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে? পরীক্ষা যদি আসে উত্তর হবে প্রাকৃত ভাষা। দ্রুত লিখে রাখেন, বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে? প্রাকৃত ভাষা থেকে। দ্রুত দ্রুত দ্রুত। এখানে প্রথমে ক্লাস 400-র মতো ছিল, এখন 349 জন আছে, তার মানে বাকিরা কই ঘুমায়? সবার তো আর চাকরি লাগবে না। যারা লেগে থাকবে, একটা কি ধৈর্য এমন একটা জিনিস, এটা সবার ভিতরে থাকে না। বিসিএস সবার হয় না, প্রাইভেট চাকরিও সবার হয় না, নিবন্ধন বা 10 থেকে 20 সবার সরকারি চাকরি হয় না। যারা শেষ পর্যন্ত লেগে থাকে, যারা পরিশ্রম করে, যারা ঘুমকে কি আরামের ঘুমকে হারাম করে, যারা নিয়মিত স্টাডি করে, পড়াশোনা করে, হ্যান্ডনোট তৈরি করে, তারাই মূলত সর্বশেষ সাফল্যের দেখা পায়। ক্লিয়ার? ওই যে ফেসবুকের অনেক নীতি বাক্য আছে না, নারী কেন মানে এত রূপ বদলায়, নারীরা কেন পুরুষ বদলায়? কয় না তাওসানকে বিয়ে করছে কেন? না, তাওসানের নায়িকের নাম কি? রোজা। রোজা কেন চেঞ্জ করছে? এটা বাস্তব ভাই, চেঞ্জ তো করবে। আরে ভাই, ওই পোলা যার সাথে রিলেশন করে, ওই পোলার আছে কি? ওর পোলারে কেউ চেনে? ওর 2 টাকার বেইল আছে? কোনো বেইল নাই। তাওসানের কেরিয়ার আছে, চেহারা আছে, নাম আছে, সুনাম আছে, যশ আছে, এই জন্য মেয়েরা কিন্তু তাকেই ধরে। আপনি যতই মেয়ে পটান না করো, যতই প্রেম করো, বাবু সোনা জাদু কদু মধু যতই বলো না কেন, ওই গার্লফ্রেন্ড আপনার জীবনও থাকবে না যদি না আপনার কেরিয়ার না থাকে। আপনার কেরিয়ার আছে, আপনার টাকা আছে, পয়সা আছে, ওরকম হাজারো সুন্দরী নারী এসে আপনার পায়ের কাছে পড়ে যাইব। ছেলেদেরকে একটা কথা বলি যে তুমি কেরিয়ার, মেয়েদের পিছনে ছুটো না, তুমি কেরিয়ারের পিছনে ছুটো। নিজের কেরিয়ার গঠন করো, জব নাও, টাকা পয়সা ইনকাম করো, দেখবা তোমার পিছনে দৈনিক হাজারো নারীরা সুন্দরী এসে বসে থাকবে, তোমার প্রতি এমনি ক্রাশ খাইবে। মেয়েরা ক্রাশ কোনোদিনও ছেলেদের চেহারার বা রূপের, কোন স্মার্ট এগুলোর দিকে কোনো ক্রাশ খায় না, তারা ক্রাশ খায় কেরিয়ারের প্রতি। 100% বলে দিলাম, সবসময় কি মেয়েরা ক্রাশ খায় কেরিয়ারের প্রতি। আর 8ম শ্রেণী, 9ম শ্রেণী, 10ম শ্রেণীর মেয়েরা ক্রাশ খায় ওই পাঙ্কু আবুল টাইপের কিছু ছেলেরা আছে না, তাদের প্রতি। যখন একটা মেয়ে অনার্সে পড়ে, তখন তার ভিতরে যে জ্ঞানটা তৈরি হয়, ও কখনো ভুলে আতেল মফিজের সাথে প্রেম করে না। ওর ধান্দাই থাকে কেমনে যে ছেলের কেরিয়ার ভালো, যে ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল, যে ছেলেটা কি বড় চাকরি আছে, সরকারি চাকরি আছে, ওর পিছনেই মেয়েরা ছুটে। তাতে চেহারা কোনো ফ্যাক্ট না। দেখবে আচ্ছা, দেখে আর করেন, তাহলে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে? উত্তর দেবে প্রাকৃত ভাষা থেকে। টিক দেওয়া শেষ। কোন কারণে যদি অপশনে প্রাকৃত খুঁজলেন না পান, তাহলে বঙ্গ কামরূপী মাইরে দিয়ে আসবেন। কই মারবেন? বঙ্গ কামরূপী। যদি কোনো কারণে কোনো অপশনে প্রাকৃত ভাষাটা না থাকে, সেক্ষেত্রে আপনি বঙ্গ কামরূপীতে টিক দিয়ে আসবেন। কোথা টিক দিবেন? বঙ্গ কামরূপী। মনে থাকে জানো, যদি একটা না থাকে অপশনে, আপনি টিক দিবেন বঙ্গ কামরূপী। মনে থাকবে তো? কোথা টিক দিবেন? বঙ্গ কামরূপী। ওকে, এবার আসি বাংলা ভাষার উৎপত্তি, সেটা একটু দেখাই দিই। দেখেন আসল কথা, এই যে দেখেন 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 দেখেন, এই যে দেখেন, তা বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে? শর্টকাট দেখাই দিই, এলো ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয়, ইন্দো ইউরোপীয় একটা ভাষা। তা এখান থেকে আসছে কি? এখান থেকে আসছে ইন্দো ইরানীয়। ইন্দো ইরানীয়, এই তথ্যটা আমি নিয়েছি 9ম 10ম শ্রেণীর নতুন বোর্ড বই। এই তথ্যটা নিয়েছি 9ম 10ম শ্রেণীর নতুন বোর্ড বই থেকে। ইন্দো ইউরোপীয়, এখান থেকে আসছে ইন্দো ইরানীয়, এখান থেকে আসছে ভারতীয় আর্য। নাম কি? ভারতীয় আর্য। এখান থেকে একটা ভাষার জন্ম লাভ করো, সেটার নাম হলো আমাদের প্রাকৃত ভাষা। এই প্রাকৃত ভাষা থেকে আমাদের দুটি ভাষার জন্ম লাভ করলো, একটা আমাদের বাংলা ভাষা, আর একটা আমাদের অসমিয়া ভাষা। অসমিয়া ভাষা, এটা হলো ভারতের আসাম অঞ্চলের মানুষের মুখের যে ভাষাটা, সেটাকে বলে অসমিয়া ভাষা। দ্রুত লেখো ভাইয়ারা, পুরা দ্রুত দ্রুত লেখেন, দ্রুত দ্রুত। স্যার আমি কেরিয়ার চাই, হেড ফাঁকা। আরে টাকলু, কোন সমস্যা না,
ছেলেদের খালি টাকা আর চাকরি থাকলে হয়েছে, আর কিচ্ছু লাগে না। তুমি 100 বছর 80 বছর বুড়া বয়সে যদি বিয়ে করো, তোমাদের টাকা থাকে, ওই সুন্দরী নারী তোমার জন্য বরাদ্দ। টেনশন নিও না, আগে কেরিয়ার গঠন করো, আগে কেরিয়ার। তাহলে দেখেন, এই যে দেখেন, এই তথ্যটা আমি কোথা থেকে নিয়েছি? নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই থেকে। তার বাংলা ভাষা উৎপত্তি হচ্ছে ইন্দো ইউরোপীয় থেকে। এখান থেকে আসছে ইন্দো ইউরোপীয়, এখান থেকে আসছে ভারতীয় আর্য, ভারতীয় আর্য থেকে আসছে প্রাকৃত ভাষা। এই প্রাকৃত ভাষা থেকে দুটো ভাষার জন্ম লাভ করলো, একটা আমাদের বাংলা ভাষা আর একটা অসমিয়া ভাষা। তার পরীক্ষায় আসতে পারে যে বাংলা ভাষার জননী বা মা বলা হয় কোন ভাষাকে? প্রাকৃত ভাষাকে। লিখে রাখেন, বাংলা ভাষার জননী বা মা বলা হয় প্রাকৃত ভাষাকে। লতিফা হেলেনা লতা, স্যার আমাদের এলাকার মেয়েরা যাদের বেশি জমি আছে তাদের পিছনে, আর না হয় বিদেশি ছেলেদের পিছনে ছোটে। স্যার দেখছেন, মেয়েরা দেখছেন কেরিয়ার কেমনে দেখে? যেসব ছেলে অস্ট্রেলিয়া, ইতালি, বিভিন্ন দেশে সিটিজেনশিপ আছে, ওই সব ছেলেদের পিছনে ঘুরে মেয়েরা। আর যাদের অনেক ল্যান্ড আছে তাদের পিছনে ঘুরে। আর টিয়া ছাড়া কোনো গান নাই বাংলাদেশে। মেয়েরা শপিং করতে পছন্দ করে, ঘুরতে লং ড্রাইভে যাইতে পছন্দ করে। এটা একমাত্র সরকারি বিসিএস ক্যাডার দ্বারাই সম্ভব। যাদের বড় বড় টেকা আছে, চাকরি আছে, তাদের পিছনেই ছোটে। দ্রুত লেখেন। তাহলে প্রাকৃত ভাষা, বাংলা ভাষার জন্ম হচ্ছে কোথা থেকে? প্রাকৃত ভাষা থেকে। তাহলে বাংলা ভাষার জননী বা মা বলা হয় কোন ভাষাকে? প্রাকৃত ভাষাকে। দ্রুত লেখেন, বাংলা ভাষার জননী বা মা বলা হয় কোন ভাষাকে? প্রাকৃত ভাষাকে। এবার আরেকটা স্টার দিয়ে পয়েন্ট লেখেন, বাংলা ভাষার সহোদর, বোন বা ভাই বলা হয় অসমিয়া ভাষাকে। যেহেতু এই প্রাকৃত ভাষা তাদের মা, বাংলা ভাষার মা এইটা, অসমিয়া ভাষার মা কোনটা? প্রাকৃত ভাষা। তাহলে এই যে দেখো, তাহলে এই বাংলা ভাষা আর অসমিয়া ভাষা কি? এরা দুইজন বোন অথবা ভাই বোন, অথবা দুইজন ভাই অথবা দুইজন বোন। ক্লিয়ার? তার যদি পরীক্ষা আসে বাংলা ভাষার সহোদর বলা হয় কোন ভাষাকে? অসমিয়া ভাষাকে। বাংলা ভাষার বোন বলা হয় কোন ভাষাকে? অসমিয়া ভাষাকে। বাংলা ভাষার সিস্টার বলা হয় কোন ভাষাকে? অসমিয়া ভাষাকে। বাংলা ভাষার ব্রাদার বলা হয় কোন ভাষাকে? অসমিয়া ভাষাকে। ক্লিয়ার? ক্লিয়ার 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 ক্লিয়ার। দেখেন, এত সুন্দর মতো বুঝাই দিলাম, আর কি দেবো কন? হ্যাঁ, আর কি কমু কন? কত সুন্দর করে বুঝাই দিলাম, আর কি বুঝামো? এবার একটু কন আমারে। হুম, আর কি বুঝামো কন? অনেক সুন্দর মতো বুঝাই দিলাম ভাষা চ্যাপ্টার থেকে। আচ্ছা, একটা প্রশ্ন আসে যে ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত, আবার মাতৃভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত? 55 একটা নাম্বার না? 4000, এটা 55 না? দুইজন। এই যে দেখেন, এই যে আমাদের এই মাত্র স্বামী স্ত্রী দুইজন ভর্তি হয়েছে। স্বামী থেকে এক জায়গায়, স্ত্রী থেকে এক জায়গায়, তারাও কি হলো? দুইজন আমাদের কোর্সে ভর্তি হলো এই মাত্র। ঠিক আছে, তাদের চাকরি লাগবে। আচ্ছা, আমরা কই জানি গেলাম? কোন টপিকে? ভাষা। আচ্ছা দেখেন, অনেক সময় পরীক্ষা আসে যে ব্যবহারকারী জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত, মাতৃভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত, এগুলো আপডেট থাকতে হয়। এই তথ্যগুলো আমরা এখন পড়াবো না, এই তথ্যগুলো যখন আপনার বিশেষ পরীক্ষা আসবে বা কোনো পরীক্ষার সামনে আসবে, তখন লেটেস্ট যে তথ্যটা আসবে ওই তথ্যটা অনুযায়ী পড়াবো। আচ্ছা, এখন এখান থেকে আসতে পারে ব্রেইল ভাষা কারা ব্যবহার করে? ব্রেইল ভাষা, ব্রেইল ভাষা, ব্রেইল ভাষা কারা ব্যবহার করে? ব্রেইল ভাষা কারা ব্যবহার করে? ব্রেইল ভাষা ব্যবহার করে কারা? ব্রেইল ভাষা ব্যবহার করে কারা বলতে পারবেন? দৃষ্টি প্রতিবন্ধী মানে অন্ধরা। দেখেন, ব্রেইল ভাষা ব্যবহার করে দৃষ্টি প্রতিবন্ধীরা। কারা? দৃষ্টি প্রতিবন্ধীরা। ব্রেইল ভাষা ব্যবহার করে দৃষ্টি প্রতিবন্ধীরা। দ্রুত লেখেন, ব্রেইল ভাষা ব্যবহার করে দৃষ্টি প্রতিবন্ধীরা, অথবা অন্ধ বলা হয় যাদের, অন্ধরা। দ্রুত লেখেন, ব্রেইল ভাষা কারা ব্যবহার করে? দৃষ্টি প্রতিবন্ধীরা। এই তথ্যটা আমি নিয়েছি কোথা থেকে? নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই থেকে। নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই থেকে তথ্যটা নিয়েছি। এটা প্রাইমারি পরীক্ষায় ধরতে পারে, বিশেষ পরীক্ষায় ধরতে হবে। তাহলে ব্রেইল ভাষা কারা ব্যবহার করে? দৃষ্টি প্রতিবন্ধীরা বা অন্ধরা। এবার দেখেন, অনেকে আমরা ইশারা ভাষায় কথা বলি। এই যে কাছে আসো, কাছে আসো, ইশারা, বাবা জুড়ে চলে যাও, চলে যাও, চলে যাও, এই যে ইশারা ভাষায় যে আমরা কথা বলি, তাহলে ইশারা ভাষা কারা ব্যবহার করে? বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা। বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা। বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা। বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা ব্যবহার করে কোন ভাষা? ইশারা ভাষা, যেটাকে আমরা ইংরেজিতে বলে সাইন ল্যাঙ্গুয়েজ। সাইন ল্যাঙ্গুয়েজ। দ্রুত লেখেন,
দ্রুত দ্রুত দ্রুত। বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা মানে যারা বোবা, কথা বলতে পারে না, তারা কোন ভাষা ব্যবহার করে? ইশারা ভাষা ব্যবহার করে। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত। 47-এর নতুন কোন ব্যাচ আছে কি? হ্যাঁ, 47-এর নতুন ব্যাচ বলতে আমাদের ম্যারাথন ব্যাচ, 47তম বিসিএস ম্যারাথন ব্যাচ আছে আমাদের একটা। 3000 টাকা কোর্স ফি। কত টাকা? 3000 টাকা। আর 48তম বিসিএস এর এই ম্যারাথন কোর্স, এটার অফলাইন কোর্স আর অনলাইন কোর্স দুটোটাই চালু আছে। এটা যদি অনলাইন করেন আপনারা, তাহলে আজকে অফারে ভর্তি হতে পারবেন। 5000 টাকা থেকে 1000 টাকা মাইনাস 4000 টাকা আপনি ভর্তি হতে পারবেন অনলাইনে। অনলি 4000 টাকায় ভর্তি হতে পারবেন এটা। আর 47-এ ভর্তি হতে পারবেন 3000 টাকায়। তা বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা ব্যবহার করে কোন ভাষা? ইশারা ভাষা। লিখছেন না? 2018 সালে বোর্ড বই, ব্যাকরণ বই, এই তথ্য না। আজকের 1 নম্বর লেকচারের জন্য অবশ্যই নবম দশম শ্রেণী বোর্ড বই 2022, 2023, 2024, 2025 সালের বই পড়তে হবে। মনে থাকবে? মনে থাকবে তো? মনে থাকবে। ওরে একজন লিখছে নাজমুল ইসলাম, ভেরি নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ লিখে দাও। খালি ভেরি নাইস লিখলে হবে? লেখো ভেরি নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। লিখছেন? দ্রুত লেখেন, দ্রুত। শুনেন, ইশারা ভাষাটা কি জানেন? ইশারা ভাষা বুঝেন না? আমরা যখন দেখবেন টেলিভিশন বিটিভিতে খবর পড়ে, ওই হাত নাড়িয়ে 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 পাশে বসে দেখাই দেয়, ওগুলোকে বলা হয় ইশারা ভাষা। ওগুলো কি বলা হয়? ইশারা ভাষা। বুঝছেন তো? স্যার আমি প্রতিবন্ধী স্কুলে আছি, তুই আরিফ খান, তুমি প্রতিবন্ধী স্কুলে কি করো? হ্যাঁ, ব্রেইল ভাষা অন্ধদের। গুড 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 গুড। ওকে, এখন দেখে অনেক তথ্য আমরা পড়ে গেলাম, তাই না? একটা প্রশ্ন আসে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলতে আমাদের মাতৃভাষাকে বোঝানো হয়। কোন ভাষাকে? মাতৃভাষাকেই কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলতে আমাদের মাতৃভাষাকেই বোঝানো হয়। এই ভাষা থেকে আর যে খুঁটিনাটি যে তথ্যগুলো আছে আমাদের লেকচার শিট ফলো করবেন। আর যে পিডিএফটা দিব ক্লাস শেষে, এই পিডিএফটাই দেয়া আছে। বিগত সালে যত এমসিকিউ পরীক্ষা, বিভিন্ন জব পরীক্ষা আসছে, বিসিএস আদার জব, প্লাস আরো যে তথ্যগুলো যেগুলো স্টার দেয়া আছে সেখান থেকে পড়ে ফেলবেন। এবার দেখেন, আমরা ভাষা রীতি নামে একটা টপিক আছে, ভাষা রীতি, যেটাকে বলা হয় রাইট। এই যে ভাষা রীতি নামে একটা কথা আছে, টপিকটার নাম কি? ভাষা রীতি। একটা আছে লিপি, আমাদের বাংলা লিপি আছে একটা, ভাষা রীতি আছে একটা। প্রথমে আমরা ভাষা রীতি শিখে, ভাষার প্রত্যেক ভাষারীতি কয়টা থাকে? 2টা। ভাষারীতি কয়টা? 2টা। এক নাম্বার কি? লেখ্য। একটা হলো লেখ্য রীতি, আর একটা হলো আমাদের কথ্য রীতি। দ্রুত লেখেন, ভাষারীতি কয়টা? স্যার প্রাইমারি ফাউন্ডেশন কোর্সের কয়টা ক্লাস হয়েছে? একটা ক্লাসও হয় না, আজকে রাত 8টায় হবে। স্যার 48তম ভর্তি ফি কত? 48তম ভর্তি ফি আজকে অফার আছে। আজকে অফার হলো 4000 টাকা। 4000 টাকা। 48তম বিসিএস পরীক্ষার আগ পর্যন্ত 1.5 বছর পরীক্ষা, এক্সাম সব ফ্রি। এর সাথে বইও ফ্রি, 5টা বইও ফ্রি। 4000 টাকার সাথে 5টা বইও ফ্রি পাবেন। একটা কি? কথ্য, আর একটা লেখ্য। ভাষারীতি দ্রুত লেখেন, ভাষারীতি 2 প্রকার, একটা কথ্য আর একটা কি? লেখ্য। একটা কথ্য আর একটা হলো লেখ্য। লিখছেন? এটা আছে আদর্শ কথ্য রীতি, আদর্শ কথ্য রীতি। আর একটা কি? আঞ্চলিক কথ্য রীতি। আর একটা হলো আঞ্চলিক কথ্য রীতি। আর একটা হলো, না এটা তো ভুল লিখলাম, এটা 5টা ঘুরাই দিই, এই 5টা লিখি কথ্য রীতি। আর এই 5টা আমি লিখি দিই লেখ্য রীতি। কি লিখবো? লেখ্য রীতি। দেখেন, ভাষা রীতি 2টা, একটা হলো কথ্য রীতি, একটা লেখ্য রীতি। আমরা কথা বলি কোন? একটা হলো আদর্শ কথ্য রীতি, একটা হলো আঞ্চলিক কথ্য রীতি। 2 স্টাইলে আমরা কথা বলি। আমরা যখন শিক্ষিত মানুষের সাথে চলাফেরা করি তখন সুন্দর মতো কথা বলি। আর যখন আমরা গ্রামগঞ্জে যাই, যখন আমরা আমাদের গ্রামে, নিজস্ব গ্রামে যাই, তখন আমরা নিজেদের মায়েদের ভাষায় কথা বলি, অর্থাৎ আমরা মাতৃভাষায় কথা বলি। ওটাকে বলে আঞ্চলিক কথ্য রীতি। আঞ্চলিক কথ্য রীতি, আঞ্চলিক কথ্য রীতি। দেখেন তাহলে ভাষারীতি 2 প্রকার, একটা হলো কথ্য রীতি, একটা হলো লেখ্য রীতি। একটা হলো রিটেন ফর্ম, আর হলো ওরাল ফর্ম। এটাকে ইংরেজিতে বলে ওরাল ফর্ম, ওটাকে বলে রিটেন ফর্ম। তাহলে আদর্শ কথ্য রীতি কি? যেমন আমি তোমাকে ভালোবাসি, এটা হলো আদর্শ কথ্য রীতি। কি বললাম? আমি তোমাকে ভালোবাসি, আমি
তোমাকে ভালোবাসি, এটা হলো কি? এটা হলো আদর্শ কথ্যরীতি। এই বাক্যটাকে আঞ্চলিক কথ্যরীতিতে এক একজন উদাহরণ দেন। আপনারা এটাকে আঞ্চলিক কথ্যরীতিতে এক একটা করে উদাহরণ দেন দ্রুত। এক একটা আঞ্চলিক কথ্যরীতিতে এক একজন উদাহরণ দেন তো। এটা আমি তোমাকে ভালোবাসি, অর্থাৎ আপনি যদি নোয়াখালীর হন, নোয়াখালীর মানুষ এটা আঞ্চলিক কথ্যরীতিতে এই বাক্যটাকে কি বলবে? আপনি যদি বরিশাল্লা হন, বরিশাল্লারা এই আঞ্চলিক কথ্যরীতিতে এই লাইনটাকে কি বলে? আপনি যদি কোথায় আরো বিবাড়িয়া আছে, চট্টগ্রাম আছেন, সিলেটের ফুরিদের অঞ্চল আছেন, ময়মনসিংহ আছেন, কিশোরগঞ্জ আছেন, এই অঞ্চল বা রংপুরের আছেন, যে চ্যাংরা চেংড়ি আছেন, এরা কার কার এলাকায় এটাকে আঞ্চলিক কথ্যরীতিতে কি বলে একটু বলেন তো দেখি, একটা করে উদাহরণ দেন। প্রাইমারি নিবন্ধনের জন্য নতুন কোন ব্যাচ চালু আছে এবং ভর্তি বিগত প্রাইমারির জন্য ফাউন্ডেশন ব্যাচ আজকে রাত 8টা থেকে শুরু। এটার কোর্স ফি হলো 3000 টাকা, আর আজকে অফার চলে 2000 টাকায় ভর্তি হতে পারবেন, এককালীন 2000 টাকায় ভর্তি হতে পারবেন প্রাইমারির। পলাশ লিখছে স্যার মুই তোকে ভালোবাসি, মুই তোকে ভালোবাসি। দেখি আমি একা পাখি আমি তোমাকে ভালোবাসি হয় না, একা পাখি টাঙ্গাইল। আয় তোরে ভালোবাসি, পুষ্প ইসলাম নোয়াখালী কি লিখছে? আয় তোরে ভালোবাসি, আয় তোরে ভালোবাসি। মুই তোক ভালোবাসি জয়পুরহাট, মুই তোক ভালোবাসং রংপুরে বলে। বাহ। আফিফের আম্মু তিনি আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি বানান ভুল, মুই তোক ভালোবাসি। বাহ। নাটোর থেকে আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি বানান লয় ওকার আছে কিন্তু, লয় ওকার আছে কিন্তু। কার এলাকায় কি বলে দ্রুত লেখেন, দ্রুত লেখেন, দ্রুত লেখেন, সবাই লিখে রাখেন। বরিশাল এসামনে আসামনে লিখছে আমি তোমাকে ভালোবাসি, এটা ভুল। বরিশালেরা কোনোদিনও কয় না আমি তোমাকে ভালোবাসি। আমি বলছি আঞ্চলিক কথ্যরীতিতে কি বলে এটা বলেন। একটা হলো প্রমিত রীতি, সাধুরীতি, আর একটা হলো কাব্যরীতি। প্রমিত রীতি আর একটা হলো সাধুরীতি, আর একটা হলো সাধুরীতি, আর একটা হলো কাব্যরীতি, আরটা বলে কয়েকের কা বয়জা ফলা কাব্য রীতি। কাতা তু ইউ আমি তোমাকে ভালোবাসি নড়াইল। আই আন্নারে ভালোবাসি চাঁদপুর, আই আন্নারে ভালোবাসি চাঁদপুর। হ্যাঁ নাটোর আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি মাদারীপুর। সুবর্ণ আক্তার আয় তোরে ভালোবাসি, এই যে মুই তোক ভালোবাসি, এইগুলো আঞ্চলিক। গাইবান্ধা আমি তোমাকে ভালোবাসি, আরে না। মুই তোক ভালোবাসি দিনাজপুর, আমি তোমাকে ভালো সাতক্ষীরা, আরে না। কাতা তু কিউ ফিরোজ লিখছে কাতা তু কিউ আমি তোমারে ভালো পাই। আচ্ছা সিলেটে কি গায়? সিলেটের মানুষ কেউ নাই, মুই ডাইলে লবণ দিছো না দিবা, ওরে আমি তোকে ভালোবাসি। স্বপ্নের আজকের আমি তোকে ভালোবাসি ব্রাহ্মণবাড়িয়া, আমি তোমাকে ভালোবাসি বগুড়া তুই। আচ্ছা যাই হোক, এই যে উদাহরণগুলো দিলেন এগুলো হলো আমি তোমাকে ভালোবাসি একটা লাইন, এটাকে বলে আদর্শ কথ্যরীতি। আর আঞ্চলিক কথ্যরীতিতে আমি তোমাকে ভালোবাসি। দেখেন আমি আগেই বলেছিলাম অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষার যে বৈচিত্র্য তাকে বলা হয় আঞ্চলিক ভাষা। আর মানুষের মুখের ভাষা প্রতি 10 বর্গ কিলোমিটার অন্তর অন্তর কি হয়? পরিবর্তন হয়ে যায়। আপনি যদি মনে করেন যদি এখন শুরু করেন, আপনি ঢাকা শহর দিয়ে উদ্বোধন করেন, ঢাকা শহরে যদি পুরনো ঢাকার মানুষগুলো আছে, এই পুরনো ঢাকার মানুষগুলোর কাছে যদি যান দেখবেন ওরা এক এক স্টাইলে কথা বলে, ওদের আঞ্চলিক কথ্যরীতি এক এক স্টাইলে। পুরনো ঢাকায় যদি কোনো বাচ্চাদের যদি আপনি পড়াতে যান, বাংলা শিখাতে যান, ছোট ছোট বাচ্চাদের যদি পড়াতে যান, তাহলে বুঝতে পারবেন যে ওরা কতটা স্টাইলে কথা বলে। কারা? পুরনো ঢাকায় এরা। আপনি যদি ছোট ছোট বাচ্চাদের পড়ান অতে অজগর, অজগরটি আসছে তেরে, তাহলে ছোট ওরা কি বলবে? অতে অজগর, এটা সুন্দর মতো বলবে অতে অজগর। পরের লাইনটি কি বলবে জানেন? অজগরটি আই ভাল লাগছে, অজগরটি আই ভাল লাগছে। আপনি যতই পড়ান না কেন অতে অজগর, অজগরটি আসছে তেরে, ওরা কি কইবো? অতে অজগর, অজগরটি আই ভাল লাগছে, অজগরটি আই ভাল লাগছে। এই যে দেখেন এগুলা কারা ব্যবহার করে? অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষার যে বৈচিত্র্য সেটাকে বলে কি? আঞ্চলিক কথ্যরীতি। তা প্রত্যেক ভাষারই আমাদের কি আছে? অঞ্চল ভেদে মানুষের একটা বৈশিষ্ট্য আছে। আচ্ছা যাই হোক, এবার দেখেন লেখার রীতি। আমরা যদি লেখার রীতি 3টে স্টাইলে কিন্তু লিখি। কয়টা স্টাইলে? আমরা 3টা স্টাইলে লিখি। প্রথম স্টাইল হলো প্রমিত রীতি। কোনটা? প্রমিত, মানে ওই যে আমি তোমাকে ভালোবাসি, এটা হলো প্রমিত স্টাইলে আমরা লিখি। আবার সাধুরীতি, সাধুরীতি মানে কি? যেটা শিক্ষিত মানে একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ছিল সাধুরীতি, যেটা বর্তমানে নেই, তবে কিছু কিছু জায়গায় এই সাধুরীতির ব্যবহার এখনো আছে। আপনি আদালতে যাবেন, আপনি থানায় যদি কোনো জিডি করতে যান, থানায় জিডি করতে গেলে দেখবেন সাধুরীতিতে লেখা হয়। এবং আদালতের যে দলিল দস্তাবেজ যেগুলো আছে দলিলের, এগুলো দেখবেন কি সাধুরীতিতে লেখা হয়। তারপর আপনি যদি বিয়ে করতে যান
কাবিন নামাজে লেখে, সেটাও সাধুরীতিতে লেখা হয়। এবং অফিস আদালত ওগুলা বেশিরভাগই চলে আদালত আইনের ভাষার ক্ষেত্রে, আপনি দেখবেন সাধুরীতিতে লেখে। আপনি যদি উকিলের কাছে যান কোনো, দেখবেন ওখানে সব কি সাধু ভাষায় লেখে। আর কাব্যরীতি কবিতার ভাষা, যারা কবিতা লেখে তাদের ভাষা নিজের স্টাইলে তারা লেখে। তাহলে দেখবেন আমাদের ভাষারীতি কয় প্রকার? 2 প্রকার, একটা কথ্যরীতি, একটা লেখ্যরীতি। যদি পরীক্ষা আসে বাংলা কথ্যরীতি কত প্রকার? কথ্যরীতি হলো 2 প্রকার। আর যদি বলে বাংলা লেখ্যরীতি কত প্রকার? বাংলার লেখ্যরীতি হলো 3 প্রকার। এই তথ্যটা আমি নিয়েছি কিন্তু নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই, নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই। দ্রুত 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 লিখছেন। তাহলে এখান থেকে বিসিএস বা অন্য যে কোনো জব পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে, এগুলা বেসিক ক্লাস, বেসিক শিখবেন। পরীক্ষা এখান থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে দেখেন। আসতে পারে ভাষারীতি কত প্রকার? ভাষারীতি যদি আসে কত প্রকার? উত্তর হবে 2 প্রকার। উত্তর হলো 2 প্রকার। সেটা কি কি আবার লিখেন না, সাধু চলিত। আপনাদের কিন্তু একটা অভ্যাস আছে, ভাষারীতি কত প্রকার টিক দিয়ে আসেন সাধু চলিত। এখানে দেখেন ভাষারীতি কত প্রকার? 2 প্রকার। এবার দেখেন কি কি, একটা হলো কথ্যরীতি আর একটা লেখ্যরীতি। আবার ধরতে পারে কথ্যরীতি কত প্রকার? 2 প্রকার। কি কি? একটা হলো আদর্শ কথ্যরীতি আর একটা হলো আঞ্চলিক কথ্যরীতি। আবার ধরতে পারে বাংলা লেখ্যরীতি কত প্রকার? 3 প্রকার। একটা হলো প্রমিত রীতি, একটা সাধুরীতি আর একটা হলো কাব্য রীতি। ক্লিয়ার? এখান থেকে আপনাদের আরো একটু পড়তে হবে, সেটা হলো সাধু ও চলিত ভাষাটা। সাধু ও চলিত ভাষাটা সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। হ্যাঁ, সাধু ভাষা ও কি চলিত ভাষা, সাধু ভাষা ও চলিত ভাষার মধ্যে একটু পার্থক্যটা আপনাদের পড়তে হবে। বিশেষ করে যারা নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের এই সাধু ভাষা চলিত ভাষার পার্থক্যটা পড়তে হবে। এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে সাধু ভাষার জন্ম হয় কোন শতকে? লিখে রাখেন, সাধু ভাষার জন্ম 19 শতকে। দূরতে লেখেন, সাধু ভাষার জন্ম 19 শতকে। আবার আসতে পারে চলিত ভাষার জন্ম কোন শতকে? চলিত ভাষার জন্ম কোন শতকে বলতে পারবেন? চলিত ভাষার জন্ম 20 শতকে। দূরতে লেখেন 20 শতকে, অর্থাৎ 1914। আর এটা হলো চলিত ভাষার জন্ম 19 শতকে, মানে 1900। দ্রুত লেখেন, সাধু ভাষার জন্ম হয় 19 শতকে। সাধু ভাষার জন্ম 19 শতকে। দ্রুত লেখেন, সাধু ভাষার জন্ম কোন শতকে? 19 শতকে। আর চলিত ভাষার জন্ম কোন শতকে? 20 শতকে। চলিত ভাষার জন্ম কোন শতকে? 20 শতকে। স্যার 48-এ ভর্তি হতে হবে হুসেন ইবনে রেজা। অবশ্যই, চাকরি পাইতে হলে 48তম বিসিএস। যারা নতুন শুরু করতে চান বিসিএস তাদের 48 বেসিক ক্লাসগুলো করেন, মানে বাংলা, ম্যাথ, ইংরেজি, জিকে কোনটার ভিতরে কি আছে এর নারী নক্ষত্র সব আপনার শেখা হয়ে যাবে। প্রত্যেকটা ক্লাস এমন ভাবে করবেন এর নারী নক্ষত্র শেখা হয়ে যাবে। তাহলে খেয়াল করেন, সাধু ভাষার জন্মায় কোন শতকে? 19 শতকে। চলিত ভাষার জন্মায় কোন শতকে? 20 শতকে। তার মানে 1914 সালে। কত সালে? 1914 সালে। ওরে বাংলা একাডেমির বানান যে কত চেঞ্জ হয়েছে, এগুলো বানানের ক্লাসে বলা হবে, আজকে তো আর বানানের ক্লাস না। এরপর লেখো, এরপর পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সাধু ভাষা পরিভাষাটি প্রথম কে ব্যবহার করেন? সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন কে? সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন কে? সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। দ্রুত লেখেন, রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। চমৎকার একটা প্রশ্ন। সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। দ্রুত লেখেন, সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। ঘুম চোখ দুটো জ্বলছে। ওরে বাবারে, ঘুম চোখ দুটো জ্বলছে, এই কথা। সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। এরপরে প্রশ্ন, সাধু ভাষার জনক কে? সাধু ভাষার জনক, সাধু ভাষার জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিশেষ পরীক্ষা যারা দিবেন বা যারা দিছে একটু খেয়াল রাখবেন, বাংলা তো সহজ না যে বিগত সালে জব সলিউশন পড়বেন আর আপনার বাংলা কমন পড়বেন, এরকম না। বাংলা মানে বিশেষ মানে বাংলা নিত্য নতুন। তা সাধু ভাষার জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। পয়েন্ট দুইটা ভালো করে লিখে রাখেন। আর সবাই জানি চলিত ভাষার জনক কে, এটা আমরা সবাই জানি। চলিত ভাষার জনক হলো আমাদের প্রমথ চৌধুরী। প্রমথ
চৌধুরী। এইগুলো সহজ প্রশ্ন বিশেষ পরীক্ষায় ধরে না। তারপর লিখে দিলাম, দ্রুত লেখেন, দ্রুত দ্রুত দ্রুত। বেসিক বেসিক বেসিক, দ্রুত লেখেন। লেখা শেষ, লেখা শেষ হলে ডান লিখবেন। লেখা শেষ হয়ে গেলে ডান লিখে দিবেন, ডান। তাহলে বিশেষ পরীক্ষার জন্য দুইটা প্রশ্ন আমরা বলে দিলাম। সাধু ভাষা পরিভাষাটি ব্যবহার করে রাজা রামমোহন রায়, আর সাধু ভাষার জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখান থেকে আরো দুই একটা ছোট ছোট প্রশ্ন আপনার বিশেষ পরীক্ষায় পার্থক্য থেকে এবার যাবৎকাল 3বার আসছে। এখানে আসতে পারে যে সাহিত্যের গাম্ভীর্য এবং আভিজাত্য প্রকাশ পায় ভাষার কোন রীতি? সাধু রীতি। সাহিত্যের গাম্ভীর্য এবং আভিজাত্য প্রকাশ পায় না কোন রীতি? চলিত রীতি। এগুলো কিন্তু পড়বেন একটু পার্থক্য। নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী, এগুলো লিখে রাখবেন, সাধুরীতি। এই জিনিসগুলো অবশ্যই লাগবে। যে ভাষার কোন রীতি ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে? সাধুরীতি। ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল? সাধুরীতি। ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল? চলিত রীতি। এই জিনিসগুলো ভাষার কোন রীতি প্রমিত, এই জিনিসগুলা আপনি সাধু চলিত ভাষা পার্থক্য আমাদের লেকচার শিট থেকে পড়বেন, অথবা আপনি আমাদের যে পিডিএফ ক্লাস শেষে যে পিডিএফটা দিব এই পিডিএফটা থেকে পড়ে নেবেন। ওকে। আর সাধু চলিত ভাষা পার্থক্য বেশি আসে নিবন্ধন পরীক্ষায়, আসবেই, কোনো মিস নাই। আচ্ছা, লিখলাম। নতুন অভিধানে কি লিখে সংসদে নতুন সব বানান পাবো? অবশ্যই না, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানের ভিতরে সব পাবেন, সব পাবেন। আমরা এতক্ষণ শিখলাম ভাষা আর ভাষা রীতি। এতক্ষণ কি শিখলাম? ভাষা এবং ভাষা রীতি। মনে থাকবে তো? গুড। এ নেট ক্লিয়ার আছে সোহাগ? দেখো তো, নেট ক্লিয়ার? কই বুঝে তোল না, নেট ক্লিয়ার কিনা দেখো। হ্যাঁ, আমরা ভাষা রীতি শেষ। এবার দেখেন আমরা একটু, আচ্ছা, লিপি সম্পর্কে আমরা একটু দেখি। লিপি, লিপি বাংলা লিপি। এখান থেকে বিসিএস প্রাইমারি নিবন্ধন যে কোনো চাকরি পরীক্ষায় প্রশ্ন দেয়। লিপি, লিপি বাংলা ইংরেজিতে বলে রাইটিং সিস্টেম, রাইটিং সিস্টেম। আচ্ছা, এখান থেকে প্রশ্ন আসতে পারে বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি? বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি? এই একটা প্রশ্ন আসে। বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি? এটা প্রশ্ন আসতে পারে। বাংলা লিপি, বাংলা লিপির জনক কে? বাংলা লিপির জনক কে? একটা প্রশ্ন আসতে পারে। আবার দেখেন, বাংলা লিপির নকশাকারী, বাংলা লিপির নকশাকারী কে? আরেকটা প্রশ্ন আসতে, বাংলা লিপির খোদাইকারী কে? দেখছেন? তাহলে বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি? কে বলতে পারেন? এই প্রশ্নটা উত্তর দিতে পারবেন? বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি? কে বলতে পারবেন? বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি? বাংলা ভাষার নিজস্ব লিপির নাম হলো বাংলা লিপি। উত্তরটা কি হবে? বাংলা ভাষার নিজস্ব লিপির নাম হলো বাংলা লিপি। ওই পরীক্ষায় আসলে খালি ব্রাহ্মী লিপি টিক মারে, আন্দাজে ঢিল মারে। পরীক্ষায় প্রশ্নটা আসলে খালি ব্রাহ্মী লিপি টিক মারে। ব্রাহ্মী লিপি কি এটা তো জানতে হবে। ভারতীয় উপমহাদেশে অধিকাংশ লিপির জন্মই হলো এই ব্রাহ্মী লিপি থেকে। তাই এই বাংলা ভাষার নিজস্ব লিপির নাম তো আর ব্রাহ্মী লিপি না। বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি? বাংলা লিপি। দ্রুত লেখেন, বাংলা ভাষার নিজস্ব লিপির নাম বাংলা লিপি। আর একটা প্রশ্ন আসতে পারে, বাংলা লিপি লেখা হয় কোন লিপি দ্বারা? বাংলা লিপি লেখা হয় কোন লিপি দ্বারা? আর একটা প্রশ্ন লেখেন, বাংলা লিপি লেখা হয় কোন লিপি দ্বারা? আর একটা প্রশ্ন আসতে পারে, বাংলা লিপি লেখা হয় বঙ্গলিপি দ্বারা।
আচ্ছা খেয়াল করেন, এখানে তার বাংলা লিপি লেখায় কোন লিপি দ্বারা? বঙ্গ লিপি দ্বারা। যদি আসে বাংলা লিপি অক্ষর বা বর্ণের জনককে, যেভাবে ঘুরিয়ে আসুক, বাংলা লিপি অক্ষর বা বর্ণের জনক হলেন চার্লস উইলকিন্স। বাংলা লিপি অক্ষর বা বর্ণের নকশাকারীকে যদি পরীক্ষা আসে, উত্তরটা হবে চার্লস উইলকিন্স। অর্থাৎ এই যে জনক বা নকশাকারী বললে কে? চার্লস উইলকিন্স। আর যদি বলে বাংলা লিপি অক্ষর বা বর্ণের খোদাইকারীকে, খোদাইকারী বললে পঞ্চানন কর্মকার। খোদাইকারী বললে কে? পঞ্চানন কর্মকার। খোদাইকারী এ হলো বাঙালি, ঠিক আছে। আর জনক নকশাকারী মানে চার্লস উইলকিন্স। এবার দেখেন বাংলা লিপির উৎপত্তি হয়েছে কোথা থেকে? বাংলা লিপির উৎপত্তি ব্রাহ্মী লিপির কুটিল রূপ পূর্বী লিপি থেকে। বাংলা লিপির উৎপত্তি হয়েছে কোথা থেকে? এই পূর্বী লিপি থেকে মূলত বাংলা লিপিটির উৎপত্তি। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলা লিপির উৎপত্তি হয়েছে কোথা থেকে, এই পূর্বী লিপি থেকে, কিন্তু মনে থাকে জানো। যদি অপশনে পূর্বী না থাকে তখন ব্রাহ্মী লিপি মাইরে আসবেন। অপশনে যদি পূর্বী লিপি ব্রাহ্মী লিপি দুটোটাই থাকে তাহলে ঠিক মারবেন পূর্বী লিপি। আবার বলে দিচ্ছি, বাংলা লিপির উৎপত্তি হয়েছে কোথা থেকে? এই পূর্বী লিপি থেকে। যদি পূর্বী লিপি অপশনে না থাকে আপনি ব্রাহ্মী লিপি টিক দিয়ে আসবেন। ব্রাহ্মী লিপি পূর্বী লিপি দুটোটাই যদি থাকে তাহলে টিক দিয়ে আসবেন পূর্বী লিপি। মনে থাকে জানো। তাহলে বাংলা লিপির উৎপত্তি হয়েছে কোথা থেকে? উৎপত্তি হয়েছে ব্রাহ্মী লিপির কুটিল রূপ পূর্বী লিপি থেকে। এই তথ্যগুলো আমি নিয়েছি কোথা থেকে? নবম দশম শ্রেণী নতুন বোর্ড বই। এই তথ্যগুলো সব নিয়েছি আমি নবম দশম শ্রেণী নতুন বোর্ড বই। দ্রুত লিখছেন। বাংলা লিপির অক্ষর গঠনের কাজ শুরু হয় কোন আমলে? এরকম একটা প্রশ্ন আসে। বাংলা লিপির অক্ষর গঠনের কাজ শুরু হয় কোন আমলে? সেন আমলে। আর একটা প্রশ্ন আসে, বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে কোন আমলে? পাঠান আমলে। এই দুটো প্রশ্ন অনেকবার পরীক্ষা আসতে দেখা যায় যে বাংলা লিপির অক্ষর গঠনের কাজ, অক্ষর গঠনের, এটা প্রশ্ন আসতে দেখা যায়। অক্ষর গঠনের কাজ
শুরু হয় কোন আমলে? উত্তর হলো সেন আমলে। সেন আমলে। প্রশ্নটা অনেকবার পরীক্ষা আসছে। এবার দেখেন, বাংলা লিপির স্থায়ী রূপ লাভ করে কোন আমলে? বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে কোন আমলে? স্থায়ী রূপ লাভ করে কোন আমলে? বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে পাঠান আমলে। পয়কারে পাঠ ঠয়কার ঠান, পাঠান আমলে। এই প্রশ্ন দুইটা বারবার আসতে দেখা যায়। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত। স্যার একদিন বাচ্চুর ক্লাস নেওয়া যাবে? বাচ্চু পড়ামো, কোনো সময়, সবই তো পড়াই আপনাদের, সবই তো পড়াই। আজকে তো হলো আমাদের 48তম বিসিএস এর ফাউন্ডেশন ব্যাচের ক্লাস। আজকে এই ক্লাসটা কি 48তম বিসিএস এর ফাউন্ডেশন ব্যাচটা আমরা এমন ভাবে রেখেছি, এইটা মানে একটা ক্লাস 2 ঘন্টার ক্লাসটাকে ভেঙে 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 আমরা একটা টপিককে কয়েকটা টপিকে বিভক্ত করেছি। একটা টপিককে কয়েকটা টপিকে বিভক্ত করেছি। ক্লিয়ার? তার বাংলা লিপির উৎপত্তি ব্রাহ্মী লিপির কোন রূপ থেকে? কুটিল রূপ পূর্বী লিপি থেকে। তার বাংলা লিপির অক্ষর গঠনের কাজ শুরু হয় কোন আমলে? সেন আমলে। তার বাংলা লিপির স্থায়ী রূপ লাভ করে কোন আমলে? পাঠান আমলে। দ্রুত লিখতেছেন, লেখা শেষ করছেন? দ্রুত 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 লেখেন, দ্রুত। আচ্ছা, এবারে দেখেন লাস্ট একটু বাংলা ব্যাকরণ। এবারে আমরা একটু শিখি এখান থেকে বাংলা ব্যাকরণ। বাংলা, এবার দেখেন বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ এখান থেকে আসতে পারে। ব্যাকরণ চর্চার আদিভূমি বলা হয় কোন দেশকে? ব্যাকরণ চর্চার আদিভূমি, ব্যাকরণ চর্চার আদিভূমি বলা হয় কোন দেশকে? ব্যাকরণ চর্চার আদিভূমি বলা হয় গ্রিস। কোন দেশকে? এই গ্রিসকে বলা হয় ব্যাকরণ চর্চার আদি ভূমি। লিখছেন? আর একটা প্রশ্ন আসতে পারে, উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদকে? উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদকে? উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদকে? উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদকে? পানিনি। পয়কাপা মধুনসে দন্তনরসে। উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদের নাম কি? পানিনি। আবার আসতে পারে, পানিনি রচিত ব্যাকরণের নাম কি? পানিনি রচিত ব্যাকরণের নাম? পানিনি রচিত ব্যাকরণের নাম কি? পানিনি রচিত ব্যাকরণের নাম অষ্টাধ্যায়ী। ছটায় জফলা আকার, অষ্টাধ্যায়ী অন্তস্থিতি, অষ্টাধ্যায়ী। এটি সংস্কৃত ভাষার ব্যাকরণ। দেখেন এখানে 3টে প্রশ্ন আমি লিখে দিলাম। ব্যাকরণ চর্চার আদিভূমি বলা হয় গ্রিসকে। উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ বলা হয় কাকে? পানিনিকে। এবার দেখেন, পানিনি রচিত ব্যাকরণের নাম অষ্টাধ্যায়ী, এটি সংস্কৃত ভাষায় রচিত। পানিনি রচিত ব্যাকরণ কোন ভাষায় লেখা? সংস্কৃত ভাষায় রচিত। দ্রুত লেখেন, কোন ভাষায় লেখা? দ্রুত দ্রুত দ্রুত। চার্লস ইউক্লিডস। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত। তাহলে পানি রচিত ব্যাকরণ নাম অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়ী কোন ভাষায় লেখা? এটা কিন্তু সংস্কৃত ভাষার ব্যাকরণ। পরীক্ষা আসতে পারে, অষ্টাধ্যায়ী কোন ভাষার ব্যাকরণ? এটা কিন্তু সংস্কৃত ভাষার ব্যাকরণ। দ্রুত লিখে রাখেন, অষ্টাধ্যায়ী এটা কিন্তু সংস্কৃত ভাষার ব্যাকরণ। সংস্কৃত ভাষার ব্যাকরণ। লেখা শেষ? লেখা শেষ হলে ডান লিখবেন, ডান। এরপর দেখেন আরেকটা প্রশ্ন হতে পারে, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোন জেলায় রচিত হয়? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোন জেলায় রচিত হয়? বলতে পারবেন কেউ? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বাংলাদেশে কোন জেলায় রচিত হয়? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বাংলাদেশে কোন জেলায় রচিত হয়? কেউ বলতে পারবেন? গুড, মিথিলা মেহজাবিন, গাজীপুর। উত্তরটা কি হবে? গাজীপুর। বাংলাদেশের বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোন জেলায় রচিত হয়? উত্তরটা হবে গাজীপুর। ভাওয়াল গাজীপুর। দ্রুত লেখেন, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচিত হয় কোন জেলায়? ভাওয়াল গাজীপুর। এরপর দেখেন
প্রশ্ন আসতে পারে ব্যাকরণ ব্যাকরণ শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে? ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? আমি বলেছি কোন বর্ণের সাথে যদি জফলা থাকে ওটা রস্বইকার করে দিবা। এই জফলা আছে হবে বয় রস্বইকার যোগ আকার, আকার জন্য লিখবা আকরণ। ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো বি যোগ আকরণ। এরপর যদি বলে ব্যাকরণ এর ব্যুৎপত্তিগত বিশ্লেষণ কি? ব্যাকরণ শব্দটির যদি বলে ব্যুৎপত্তি, ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত বিশ্লেষণ কি? ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত বিশ্লেষণ কি? এটা ধরতে পারে ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত বিশ্লেষণ কি? সেটা হবে বি যোগ আ যোগ ক্রি। এখানে ধাতু চিহ্ন দিলে হবে না দিলে হবে, বা বি যোগ আ যোগ ক্রি যোগ অন। আধুনিক ব্যাকরণে এই ধাতু চিহ্নটা এখন আর নেই। এই প্রশ্নটা ভালো করে খেয়াল করবেন বিশেষ পরীক্ষায়, যে ব্যাকরণ শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? যদি সন্ধি আসে উত্তরটা হবে বি যোগ আকরণ, কারণ বয়জা ফলা আকার থাকলে ওটা রস্বইকার করে দিতে হয় সন্ধির নিয়মে, বি যোগ আকরণ। আর যদি বলে ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত বিশ্লেষণ কি, তাহলে হবে বি যোগ আ যোগ ক্রি যোগ অন সমান সমান ব্যাকরণ। এটাও আপনারা ভুল করেন, দ্রুত লেখেন। দ্রুত দ্রুত দ্রুত। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাহলে ব্যাকরণ শব্দটি ব্যুৎপত্তিগত বিশ্লেষণ কি? বি যোগ আ যোগ ক্রি যোগ অন সমান সমান কি হবে? ব্যাকরণ। ব্যাকরণ লিখছেন, তার ব্যাকরণ শব্দের সন্ধি আসলে উত্তরটা হবে বি যোগ আকরণ। আর ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত বিশ্লেষণ জানতে চাইলে হবে বি যোগ আ যোগ ক্রি যোগ অন। আচ্ছা, এরপর দেখেন প্রশ্ন আসতে পারে বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি? বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি? একটা প্রশ্ন আসতে পারে। আর একটা প্রশ্ন আসতে পারে বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ কে? বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ কে? আর একটা প্রশ্ন আসতে পারে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা কে? একটা প্রশ্ন আসতে পারে। আরেকটা প্রশ্ন আসতে পারে বাংলা ভাষার প্রথম অভিধান রচয়িতা কে? অভিধান রচয়িতা কে? বিশেষ মানে ভিন্ন কিছু, বিশেষ মানে ভিন্ন কিছু। খেয়াল রাখেন, যদি বলে বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি, সেটার নাম ভোকাবুলারিও এম ইদিওমা বেন গল্লা ই পর্তুগিজ। মাথার ভিতরে গেঁথে রাখেন, পরীক্ষায় যদি প্রশ্ন আসে বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি, তাহলে মনে রাখবেন পর্তুগিজ। ও বাংলাদেশি না, ও পর্তুগিজ। ওর নাম কি? মনে রাখবেন পর্তুগিজ। ওরা আমি বুদ্ধি খালি এতটুকু মনে রাখেন, পর্তুগিজ। বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি? পর্তুগিজ। অর্থাৎ ভোকাবুলারিও এম ইদিওমা বেন গল্লা ই পর্তুগিজ। এত বড় একটা বইয়ের নাম মনে রাখতে পারবেন না, শর্টকাটে একটা নাম মনে রাখেন, বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি? পর্তুগিজ, মানে ভোকাবুলারিও এম ইদিওমা বেন গল্লা ই পর্তুগিজ। ক্লিয়ার? এই বইটা প্রকাশ পায় 1743 সালে। বইটা প্রকাশ পায় 1743 সালে পর্তুগালের রাজধানী লিসবন থেকে। পর্তুগালের রাজধানী লিসবন থেকে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ প্রকাশ পায় কোথা থেকে? পর্তুগালের রাজধানী লিসবন থেকে। প্রশ্ন আসতে পারে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কত সালে প্রকাশ পায়? 1743 সালে। 1743 সালে। ক্লিয়ার সবাই? ওকে। এবার বলতে পারে বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ কে? অর্থাৎ ওই যে পর্তুগিজ ভাষার ব্যাকরণটা ওটা কে লিখলো? পর্তুগিজ বাংলা ব্যাকরণ বইটা কে লিখছে? মনুয়েল দা আসুম্পসাও। লোকটার নাম কি? মনুয়েল দা আসুম্পসাও। তা মনে রাখবে মনুয়েল দা আসুম্পসাও, অত কিছু নাম মনে রাখার টাইম নাই। শ্যাম্পু। বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদের নাম কি? শ্যাম্পু, মানে ওই ব্যক্তিটার নাম মনুয়েল দা আসুম্পসাও। মনুয়েল দা আসুম্পসাও বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতাকে। তাও এই হলো শ্যাম্পু, তাও মনে রাখবা শ্যাম্পু।
বাংলা ভাষার প্রথম অভিধান রচয়িতাকে, তাও হলো শ্যাম্পু, কারণ এটা হলো পর্তুগিজ বাংলা অভিধান টাইপের এইটা। তা যদি বলে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতাকে, তাও এই শ্যাম্পু। বাংলা ভাষার প্রথম অভিধান রচয়িতাকে, তাও মনে রাখবেন শ্যাম্পু। বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদকে, তাও এই শ্যাম্পু। অর্থাৎ মনলদা আসম্পসাও, ব্যক্তিটার নাম কি? মলদা আসম্পসাও। মনে থাকবে? হ্যাঁ, আমি তো মোকাবলে মনে, আরে একটা ভোকাবলে একটা মনে রাখলেই হলো। আপনি বাংলা ভাষার প্রথম ব্যাকরণ নামটা মনে রাখলেই হইল। আচ্ছা, এখন দেখেন এখান থেকে আর কি কি প্রশ্ন ধরতে পারে আমাদেরকে, দেখেন এখান থেকে আর কি কি প্রশ্ন ধরতে পারে একটু দেখেন। এবার আসতে পারে বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণের নাম। না, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থের নাম। ব্যাকরণ গ্রন্থের নাম আসতে পারে বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম। আর এটা বলছে ব্যাকরণ গ্রন্থ। এটা যদি পরীক্ষায় আসে তাহলে হবে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এই বইটা প্রকাশ পায় 1778 সালে। আর এই বইটা লিখছে নাথানিয়েল ব্রাসি হ্যালহেট। বইটা লিখেছেন কে? নাথানিয়েল ব্রাসি হ্যালহেট। নাথানিয়েল ব্রাসি হ্যালহেট, দ্রুত লেখেন, নাথানিয়েল ব্রাসি হ্যালহেট। তাহলে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ যদি বলে, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থের নাম কি? উত্তরটা হবে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এই বইটা প্রকাশ পায় কত সালে? 1778 সালে। কোথা থেকে? হুগলি প্রেস থেকে। এবং এই বইটা রচয়িতাকে নাথানিয়েল ব্রাসি হ্যালহেট। নাথানিয়েল ব্রাসি হ্যালহেট। নাথানিয়েল ব্রাসি হ্যালহেট, দ্রুত লেখেন, দ্রুত লেখা শেষ হলে ডান লিখবেন। হ্যাঁ, এরপর যদি বলে বাংলা ভাষার দ্বিতীয় ব্যাকরণ গ্রন্থের নাম। বাংলা ভাষার দ্বিতীয় ব্যাকরণ গ্রন্থের নাম, এবার লেখেন বাংলা ভাষার দ্বিতীয় ব্যাকরণ গ্রন্থের নাম। বাংলা ভাষার দ্বিতীয় ব্যাকরণ গ্রন্থের নাম যদি পরীক্ষা আসে সেটা হবে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এ গ্রামার অফ দ্য বেঙ্গল, নট বেঙ্গলি। এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এই বইটা প্রকাশ পায় 1801 সালে। আর এইটার রচয়িতা উইলিয়াম কেরি। বইটা লিখছে কে? উইলিয়াম কেরি। বইটা লিখছেন উইলিয়াম কেরি, দ্রুত লেখো। বইটা লিখছে কে? উইলিয়াম কেরি। আবার দেখেন, তাহলে বাংলা ভাষার দ্বিতীয় ব্যাকরণ গ্রন্থের নাম এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। আগেরটা ছিল এ গ্রামার অফ দ্য, এটা হলো বেঙ্গলি। এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, আগেরটা ছিল বেঙ্গল আর এটা হলো বেঙ্গলি। যদি বলে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থের নাম, উত্তরটা হবে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। বইটা প্রকাশ পায় 1778 সালে হুগলি প্রেস থেকে। আর এই বইটা লিখছে নাথানিয়েল ব্রাসি হ্যালহেট। এরপর যদি পরীক্ষায় প্রশ্ন আসে বাংলা ভাষার দ্বিতীয় ব্যাকরণ গ্রন্থের নাম কি? বাংলা ভাষার দ্বিতীয় ব্যাকরণ গ্রন্থের নাম এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এখানে LI আছে কিন্তু। এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এই বইটা প্রকাশ পায় 1801 সালে। আর এই বইটা রচয়িতা উইলিয়াম কেরি। আর এই বইটা প্রকাশ পায় কোথা থেকে? এটা হলো শ্রীরামপুর মিশন থেকে, শ্রীরামপুর মুদ্রণ প্রেস থেকে প্রকাশ পায় এই বইটা। এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বইটা প্রকাশ পায় কত সালে? 1801 সালে। আর এটা রচয়িতাকে উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি লিখছেন। এরে বলে ভাই বিসিএস এর ক্লাস। ভাই বিসিএস এর ক্লাস যদি বিস্তারিত না করেন আপনি বিসিএস পরীক্ষা টেকা সম্ভব না। বিসিএস মানে ভিন্ন কিছু, বেসিক ক্লাস লিখলেন। এরপরে লাস্ট প্রশ্নটা দেখেন। লাস্ট প্রশ্নটা হলো পরীক্ষা আসতে পারে বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণের নাম কি? বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণের নাম কি? বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণের নাম কি? বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণের নাম, এটা কিন্তু একদম ভাষায় লেখা। উত্তরটা হবে গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয়
ব্যাকরণ, এখানে বলছে ভাষায়। আগের বইগুলো ছিল বাংলা পর্তুগিজ মিক্সড এবং বাংলা ইংরেজি মিক্সড, কিন্তু এইটা একদম বাংলায় লেখা। এখানে বলছে বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণের নাম গৌড়ীয় ব্যাকরণ। এই বইটা প্রকাশ পায় 1833 সালে। আর এই বইটার রচয়িতা রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। পরীক্ষায় আসতে পারে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণবিদ কে, বা বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? এই বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। তার ব্যাকরণের নাম গৌড়ীয় ব্যাকরণ। ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। এটা প্রকাশ পায় 1833 সালে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 ওকে। এই যে দেখেন, আমরা বাংলা ব্যাকরণ রিলেটেড যে জিনিসগুলো এগুলো শিখে ফেললাম। এরপরে একটা পয়েন্ট লিখবেন, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। এবার লেখেন বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় 4টি। প্রত্যেক ভাষারই ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? 4টি। 1 নম্বর লেখেন ধ্বনিতত্ত্ব। 1 নম্বর লিখবেন ধ্বনিতত্ত্ব, ইংরেজিতে বলে ফনোলজি। ফনোলজি, এগুলো সব শিটে দেয়া আছে। 1 নম্বর লেখেন ধ্বনিতত্ত্ব, ফনোলজি। ধ্বনিতত্ত্বে কি কি বিষয় আলোচিত হয়? ধ্বনি ন স বাকযন্ত্র এবং বর্ণের সাথে সন্ধি করে। ধ্বনি অলওয়েজ কি করে? ধ্বনি সবসময় ন স বাকযন্ত্র এবং বর্ণের সাথে সন্ধি করে। এবং বর্ণের সাথে কি করে? বর্ণের সাথে সন্ধি করে। ধ্বনি অল টাইম কি করে? ধ্বনি ন স বাকযন্ত্র এবং বর্ণের সাথে সন্ধি করে। ন স দিয়ে মনে রাখবে নত্যবিধান সত্যবিধান, বাকযন্ত্র দিয়ে বাকযন্ত্র, বর্ণ দিয়ে বর্ণ বর্ণমালা এবং সন্ধি। এই প্রশ্নটা সব সময় আসে যে সন্ধি ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। 2 নম্বরে ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব, কখনোই আগে শব্দতত্ত্ব লিখবেন না। 2 নম্বরে রূপতত্ত্ব, এর আরেক নাম শব্দতত্ত্ব। রূপতত্ত্বের আরেক নাম শব্দতত্ত্ব। ইংরেজিতে বলে মরফোলজি। এগুলো পিডিএফ সব পেয়ে যাবেন আপনারা, ভর্তিকৃত স্টুডেন্ট যারা আছেন। রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব। 3 নম্বরে দেখেন ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্বের আরেক নাম, বাক্যতত্ত্বের আরেক নাম কি? পদক্রম। এটাকে ইংরেজিতে বলে সিনট্যাক্স। তাহলে বাক্যতত্ত্বের আরেক নাম পদক্রম, ইংরেজিতে বলে সিনট্যাক্স। দ্রুত লেখেন। জবা অন্তস্থ জ বয়কার বার, জবার অন্তস্থ জ বয়কার, জবার একটাই প্রবাদ বা উক্তি। জবার একটাই প্রবাদ বা উক্তি। সে কারক পারে না বা কারক বুঝে না। বাক্যতত্ত্বে কি কি বিষয় আলোচিত হয়? জবার একটাই প্রবাদ বা উক্তি, সে কারক পারে না। অন্তত জ দিয়ে মনে রাখবার জ্যোতিচিহ্ন। জ্যোতিচিহ্ন ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? বাক্যতত্ত্বে। বা দিয়ে মনে রাখবা বাচ্য, জ্যোতি বা বিরাম চিহ্ন অথবা কি মনে রাখবা? বাচ্য ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? বাক্যতত্ত্বে। 1 দিয়ে মনে রাখবা এক কথায় প্রকাশ, ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? বাক্যতত্ত্বে। প্রবাদ দিয়ে মনে রাখবা প্রবাদ প্রবচন, ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? বাক্যতত্ত্বে। উক্তি ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? বাক্যতত্ত্বে। কারক ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? বাক্যতত্ত্বে। টেকনিকটা মনে রাখবা, জবার একটাই প্রবাদ বা উক্তি, সে কারক বুঝে না। তাহলে বাক্যতত্ত্ব বা পদক্রমে কি কি বিষয় আলোচিত হয়? জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন ব্যাকরণে কোন অংশ আলোচিত হয়? বাক্যতত্ত্বে। বা দিয়ে মনে রাখবা বাচ্য, 1 দিয়ে মনে রাখবা এক কথায় প্রকাশ, প্রবাদ দিয়ে প্রবাদ প্রবচন, উক্তি দেয়া উক্তি এবং কারক দিয়া কারক। কারক কোথায়? লিখছেন দ্রুত। আচ্ছা, এরপর দেখেন 4 নম্বরে কি? 4 নম্বর ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্বর আরেক নাম কি? বাগর্থতত্ত্ব বা বাগর্থ বিজ্ঞান। বাগর্থতত্ত্ব অথবা বাগর্থ বিজ্ঞান, এটাকে ইংরেজিতে বলে সেমান্টিক্স।
এগুলা শীটে সব দেয়া আছে। সেমান্টিক্স, অর্থতত্ত্বে কি কি বিষয় আলোচিত হয়? প্রতি, বিপরীত, বাগর্থ মানে প্রতিশব্দ, বিপরীত শব্দ, বাগধারা। এখানে তিনটা বিষয় আলোচিত হয়, প্রতিশব্দ, প্রতিশব্দ, আর একটা হলো বিপরীত শব্দ, প্রতিশব্দ, বিপরীত শব্দ, আর একটা হলো বাগধারা। পরীক্ষা বারবার আসে, বাগধারা ব্যাকরণে কোন অংশ আলোচিত হয়? উত্তর হবে অর্থতত্ত্ব। এগুলো কিন্তু বাজারে গাইডে ভুল থাকে, আপডেট থাকবে সবসময়, আপডেট। তাহলে অর্থতত্ত্বে কি কি বিষয় আলোচিত হয়? প্রতিশব্দ, বিপরীত শব্দ এবং বাগধারা। সবসময় মনে রাখবেন, ধ্বনিতত্ত্ব মনে রাখবেন, বাক্যতত্ত্ব মনে রাখবেন, আর অর্থতত্ত্ব মনে রাখবেন। এছাড়া ব্যাকরণের যত টপিক আছে সব কোথায় আলোচিত হবে? রূপতত্ত্বে। কি কি মনে রাখবেন? ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব আর অর্থতত্ত্ব। এছাড়া ব্যাকরণের যত টপিক আছে আলোচিত হবে কোথায়? রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে। আবার মনে রাখেন, ধ্বনিতত্ত্বে কোন কোন বিষয় আলোচিত হয়? ধ্বনি, ন, স, বাকযন্ত্র এবং বর্ণের সাথে সন্ধি করে। তো এখানে নত্ব, সত্যবিধান, বাকযন্ত্র, বর্ণ, বর্ণমালা এবং সন্ধি ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। আর ধ্বনি রিলেটেড যত যা আছে সবই ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে আলোচিত হয় কি? এটা পড়ার দরকার নাই। এবার বাক্যতত্ত্ব বা পদক্রম, ইংরেজিতে বলে সিনট্যাক্স, এখানে আলোচিত জবর একটাই, পূর্বাদ বিভক্তি, সে কারক বুঝে না। এখান থেকে যতে যতি চিহ্ন বা বিরাম চিহ্ন, বাতে বাচ্য, একে এক কথায় প্রকাশ, প্রবাদে প্রবাদ প্রবচন, উক্তিতে উক্তি এবং কারক দেয়া কারক, এই সকল টপিক আলোচনা হতে হয় বাক্যতত্ত্ব বা পদক্রমে। এবার অর্থতত্ত্ব বা বাগত তত্ত্বে তিনটা বিষয় আলোচিত হয়, যেটা ইংরেজিতে বলে সেমান্টিক্স। সেটা হলো প্রতিশব্দ, বিপরীত শব্দ, আরেকটা হলো বাগধারা। তা এছাড়া যত টপিক আছে কোথায় আলোচিত হয়? রূপতত্ত্বে। পরীক্ষা যদি আসে সমাস ব্যাকরণে কোন অংশ আলোচিত হয়? রূপতত্ত্ব। যদি বলে ক্রিয়ার কাল কোথায়? রূপতত্ত্বে। যদি বলে প্রকৃতি প্রত্যয়? রূপতত্ত্বে। বিভক্তি কোথায় আলোচিত হয়? রূপতত্ত্বে। ক্লিয়ার 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 সবাই? এরিয়া প্লাস ভাই, কাজ চলতেছে, কাজ চলতেছে, কাজ চলতেছে, নতুন এডিশনের কাজ চলে। আচ্ছা, এই গেল আমাদের এক নাম্বার লেকচারটা আমরা 48তম বিসিএস এর দুইটা পার্টে ভাগ করলাম। অর্থাৎ আজকে আমরা 48তম বিসিএস ফাউন্ডেশন কোর্সের প্রথম ক্লাস, উদ্বোধনী ক্লাস হলো আজকে। এরকম ধারাবাহিক ক্লাস চলবে। আমরা আজকে ছিলাম ভাষা, আর একটা কি ব্যাকরণ আর লিপি, ভাষা রীতি, এই কটা টপিক আমরা শেষ করলাম। এরপরে বাকিগুলো আছে ধ্বনি, বর্ণ, অক্ষর, ধ্বনি, বর্ণ, অক্ষর, মাত্রা। নেক্সট ক্লাসে হবে ধ্বনি, বর্ণ, অক্ষর, মাত্রা। মনে থাকবে? যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ, ধ্বনি, বাকযন্ত্র। নেক্সট টপিক খেয়াল থাকে জানো। অর্থাৎ নেক্সট টপিকটা কি হবে? নেক্সট টপিক কি কি পড়ানো হবে দেখেন। নেক্সট টপিক কি কি পরীক্ষায় আলোচনা হবে? এক নম্বরে পড়ানো হবে বাকযন্ত্র। নেক্সট টপিক হবে বাকযন্ত্র। এরপরে নেক্সট টপিকের উপর ক্লাস হবে যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ পড়ানো হবে। 3 নম্বরে আমরা পড়বো ধ্বনি, বর্ণ, অক্ষর, মাত্রা। ওকে, ধ্বনি, বর্ণ, অক্ষর, মাত্রা, বাকযন্ত্র, যুক্ত বর্ণ, ধ্বনি, বর্ণ, অক্ষর, মাত্রা। এটা হবে নেক্সট ক্লাসে, বিসিএস এর নেক্সট ক্লাসে। ক্লিয়ার সবাই? নেক্সট ক্লাস যারা ভর্তিকৃত স্টুডেন্ট তারাই করতে পারবেন, যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট আছেন তারাই করতে পারবেন। এগুলো আর ফ্রি উন্মুক্ত করা হয় না। আজকে প্রথম ক্লাসটা উন্মুক্ত করে দেয়। আজকে এমনি আমাদের গ্রুপে ঘোষণা ছিল আজকে সেমিনার পরবর্তী একটা ফ্রি ক্লাস হবে। আমরা 1 নম্বর লেকচার থেকে আজকে শুরু করলাম। যারা নেক্সট ক্লাসে টপিক বাকযন্ত্র বিস্তারিত আলোচনা হবে, যুক্ত বর্ণ বিস্তারিত আলোচনা হবে, ধ্বনি, বর্ণ, অক্ষর, মাত্রা সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। ক্লিয়ার? বেসিক জ্ঞান না থাকলে কিছুই হবে না, এগুলো বিস্তারিত আলোচনা করব। তা আবার বলে দিচ্ছি, যারা আমাদের 48তম বিসিএস ফাউন্ডেশনের 48তম বিসিএস এ যারা ফাউন্ডেশনে ভর্তি হবেন, 48তম বিসিএস ফাউন্ডেশন, 48তম বিসিএস ফাউন্ডেশন কোর্স মেয়াদ কতদিন? মেয়াদ 1.5 বছর। মেয়াদ কতদিন? মেয়াদ হলো 1.5 বছর, 1.5 বছর। আর এটার কোর্স ফি কিন্তু 6000 টাকা। কোর্স ফি কত? অনলাইনে কোর্স ফি 6000 টাকা, 6000 টাকা। কিন্তু এটা আমরা অফার, আজকের অফারে হলো কত? অনলি 4000 টাকা, অনলি 4000 টাকা। অনলি কত? 4000 টাকা। এর সাথে বই ফ্রি, এর সাথে লেকচার শিট, বই একদম ফ্রি, এক্সাম ব্যাচও ফ্রি, এক্সাম ব্যাচ, লেকচার শিট, বই একেবারে ফ্রি। তাহলে 48তম বিসিএস ফাউন্ডেশন কোর্স। আমাদের যে হটলাইন নাম্বারগুলো আছে এই নাম্বারে কল করে আপনি আপনার ভর্তিটা
নিশ্চিত করতে পারবেন। আর অফলাইনে যদি ভর্তি হন তাহলে 8,000 টাকা অফলাইন, আমাদের সরাসরি মিরপুরে অফলাইনে যদি ভর্তি হন, মিরপুর অফলাইনে যদি সরাসরি ভর্তি হন তাহলে আপনি এটা অফারে ভর্তি হতে পারবেন অনলি 8,000 টাকা। সেমিনার উপলক্ষে অনলি 8,000 টাকা আপনি ভর্তি হতে পারবেন অফলাইনে। ক্লিয়ার? না, আজকের ক্লাসে লেকচার শিট তো আপনাদের আছে, লেকচার শিটের বাইরে পিডিএফটা যারা ভর্তিকৃত স্টুডেন্ট তারা পাবেন, আর কেউ পাবেন না। ভর্তিকৃত স্টুডেন্ট ব্যতীত এই সমস্ত পিডিএফ বাইরে আমরা দেব না, যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট তারাই পিডিএফ পাবে। যদি বিসিএস এর ক্লাস, এখানে এত কমেন্ট পড়ার টাইম কই কও স্যার? কমেন্ট করতে পারেনি, নোট করতে করতে জীবন শেষ ভাই। বিসিএস মানে অন্যরকম। বিসিএস প্রস্তুতি নিলে যে কোনো চাকরি প্রস্তুতি এমনিতে হয়ে যায়। আমি দেখেন আজকের এই 1.5 ঘন্টা আপনাদের যা পড়াইলাম, আপনি অন্য প্রতিষ্ঠানে একটা নোট খাতা মিলাই দেখেন যে কতগুলো তথ্য, বাজারে গাইড বইয়ের তথ্যের বাইরে কতগুলো তথ্য আপনাদের দিয়ে দিলাম। এইটা একটু ক্লাসগুলো একটু মিলাই নিয়েন, কতগুলো তথ্য বিসিএস এ যেগুলো আসে। আজকে ক্লাসটা আমি নিলাম বাংলা একাডেমি ব্যবহারিক ব্যাকরণ, বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ এবং নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই থেকে তথ্যগুলো সবগুলো দিলাম, সবগুলো আপডেট তথ্য দিয়েছি ইনশাআল্লাহ। যাই হোক, 48তম বিসিএস কোর্সে যারা এখনো ভর্তি হতে পারেননি তারা কি করবেন? যারা ভর্তি হতে পারেননি তারা এখনই ভর্তির কাজটা কমপ্লিট করে ফেলে, ইনশাআল্লাহ বই পেয়ে যাবেন সাথে সাথে। আবার বলে দিই, 48তম বিসিএস ফাউন্ডেশন কোর্সের মেয়াদ কত? 1.5 বছর। আর এই কোর্স ফি কিন্তু 6,000 টাকা। আজকে অফারে ভর্তি হতে পারবেন অনলি 4,000 টাকায়। আর অফলাইনে যদি আপনি সরাসরি মিরপুর শাখায় আমাদের অফলাইন সামাদ ম্যাশন 4th তলা যদি ভর্তি হন তাহলে আপনি 8,000 টাকায় ভর্তি হতে পারবেন। আর অফলাইনে ভর্তি হলে অনলাইন এমনি ফ্রি। স্যার 19তমতে ভর্তি আছি না, এটা বিসিএস কোর্স ছাড়া কেউ পাবেন না, বিসিএস এ ভর্তি ছাড়া কেউ পিডিএফ পাবে না। এসো আমাদের 48তম বিসিএস ব্যাচে যারা ভর্তি আছে তাদেরকে পিডিএফটা দিয়ে দাও ভাষা নিবন্ধনের। হ্যাঁ, এটা যারা বিসিএস কোর্সে ভর্তি আছে তারা পাবেন না, যারা নিবন্ধন ভর্তি তারা পাবেন না। তা 47তম বিসিএস কে আজকে পিডিএফটা দিবেন না? 47তম বিসিএস এর আজকে ক্লাস আছে, ক্লাস থাকলে তো পাবে। আজকে 47তম বিসিএস, আজকে তো 47তম বিসিএস ব্যাচে ক্লাস থাকলে তো পাবা। স্যার এভাবে অল্প পড়লে রিভিশন দেওয়া সহজ হয়, এভাবেই পড়ানো বেশ স্যার। বিনতে হাসান, শোন অল্প পড়াই কেন, ভেঙে ভেঙে পড়াই, এটার নামই তো ফাউন্ডেশন কোর্স। অর্থাৎ আমরা একদম ধারাবাহিক ভাবে যে আপনাদেরকে পড়াবো 1.5 বছর ধরে কি বিসিএস পড়াবো, আপনার যদি বেসিক না পড়াই তাহলে কি পড়বেন? আজকে দেখেন অনেকগুলো তথ্য দিলাম না, বাকি ক্লাসে দেখবেন আরো অনেক তথ্য দিব। 47তম বিসিএস এ যা পড়াবো তার ডাবল পড়ানো হবে এখানে। অনেক সময় পাচ্ছি না আমরা। ওকে স্যার, ওকে ওকে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো ভাইয়ারা, আপুরা, কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে। কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন? স্যার 11 থেকে 20তম গ্রেডে ভর্তি ফি কত? 11 থেকে 20তম গ্রেডে ভর্তি ফি 1550 টাকা। সুবর্ণা আক্তার, 11 থেকে 20তম গ্রেডে ভর্তি ফি হলো 1550। হাইলাইটস বাদে কত টাকা লাগবে? এইগুলা হাইলাইটস বাদে কি, বই তো আমরা ফ্রি দেই, টাকা কম হবে না, টাকায় 4,000, এখানে আর কম হবে না। বই তো ফ্রি পাঠাই দিই আমরা, বই ফ্রি পাঠাই দিই, কারণ আমাদের বই ব্যতীত আপনি পড়াশোনা করে মজা পাবেন না। কারণ আমাদের বইগুলোর সাথে, যেমন আমাদের বাংলা লেকচার শিট টোটালটা আমি তৈরি করছি, আমি তো ওই লেকচার শিটে মিল রেখেই পড়াই, আপনি পড়াই ধরতে পারবেন না। ওকে, তাই এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবসময় জব মেডিসিনের সাথে থাকবেন, জব মেডিসিনে ক্লাস করবেন, ঠিক আছে ইনশাল্লাহ। আজকে দেখা হচ্ছে রাতে, যারা প্রাইমারি ম্যারাথন ব্যাচে যারা ভর্তি হয়েছেন তাদের সাথে দেখা হচ্ছে রাত 8টায়। রাত 8টায় দেখা হবে যারা প্রাইমারি ফাউন্ডেশন কোর্সে যারা ভর্তি হয়েছেন তাদের সাথে দেখা হবে আজ রাত 8টায়। ক্লিয়ার? তার প্রাইমারিতে ভর্তি আছে তাহলে কত টাকা লাগবে? প্রাইমারিতে ভর্তি থাকলে তুমি 3,000 টাকা লাগবে। তোমরা যদি কোনো কোর্সে ভর্তি থাকো তাহলে 3,000 টাকা। কোন কোর্সে জানাতে পেরেছি লিমা তোমার লাগবে 3,000 টাকা। তার 47টা ম্যারাথন ব্যাচে এই ক্লাসটাও তো এত ডিটেলস পড়ার নেই, খেয়াল করো। ফাহিমা আফরিন,
এই 47তম বিসিএস এ এত ডিটেলস পড়াই না, এর কারণ আছে। 47তম বিসিএস তো ম্যারাথন, সময় খুবই কম, আবার দ্রুত স্পিডে দৌড়তে হবে, এই জন্য অনেক কিছু হয়ে যায়। কিন্তু এটা তো 48তম, মানে অনেক 1.5 বছর, এই জন্য 1.5 বছরে তো একটু বেশি পড়াতে হবে। যারা নিবন্ধন 19 তাদের কপাল খারাপ কেন? ম্যারাথন শোনেন, আমার ক্লাস মানে ভিন্ন ধরনের ফ্লেভার, এক একটা কোর্সে এক একটা। আপনি দেখবেন নিবন্ধন ব্যাচে যখন ক্লাস নেবো তখন এক স্টাইলে নেই, প্রাইমারি ব্যাচে যখন ক্লাস নেবো তখন এই টপিক এক স্টাইলে নেই, যখন 47 বিসিএস এক স্টাইলে, 48তম বিসিএস এক স্টাইলে। আমার ক্লাস অনেক স্টাইল। অনেকে কি করেন জানে, অনেক স্টুডেন্ট তোমরা বলো যে স্যার আপনারা অনেক কপি করে, আপনার ক্লাসটার মতো হুবহু একজনের ক্লাস নাই, অমুক স্যার তমুক স্যার ক্লাস নাই। তা আমি বলি যে আমার ক্লাস যারা নকল করে মাশাআল্লাহ ভালো, নকল করা তো ভালো, মানে আমার ক্লাস করে যারা পড়ায় এটা তো অবশ্যই ভালো, কারণ আমার ক্লাসে তো আমি ভুল পড়াই না। ওইসব টিচারদের আমি স্যালুট, ওইসব বড় ভাইদেরও আমি স্যালুট জানাই। কারণ কি জানেন, তারা আমারে দেখে, তার মানে আমার ফলো করে। ফলো করাটা তো ভালো কিছু না, মানে খারাপ কিছু না, ভালো তো। তার মনে করেন আমি তো পড়াই, সবসময় নিজে পড়াশোনা করি এবং কোন বই থেকে পড়াই আপডেট তথ্য সব আমি দিয়ে দিই, এবং সেটা যদি পড়াই সেটা তো ভালো, উৎসাহ দেওয়া উচিত, অবশ্যই উৎসাহ দেওয়া উচিত। মাশাআল্লাহ ভালো, সবাইকে উৎসাহ দেবেন যাতে ভালোভাবে আমরা পড়তে পারি। আর আমি ক্লাস সবসময় ভেরিয়েশন নিয়ে আসার চেষ্টা করি, যে নিত্য নতুন তথ্য দেওয়ার, আপডেট তথ্য দেওয়ার সবসময় চেষ্টা করি আপনাদেরকে, ওকে, যাতে আপনাদের বাজারে কোনো ধরনের গাইড বই টাচ করা না লাগে। ওকে 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 ওকে, আরেকজন লেখছে রেজাল্ট করে নাসির স্যার আগুন। আমি যদি আগুন হই তাহলে কোনো মাইয়েই আমার বিয়ে করতো না, আমাদের জড়াই ধরবে, মেয়ে আগুনে পুরে সারখার হয়ে যাবে, বুঝছেন? ওকে স্যার, 10 থেকে 20তম গ্রেডের চাকরি হওয়ার আগ পর্যন্ত সার্ভিস পাবো? অবশ্যই 10 থেকে 20তম গ্রেডের ফাউন্ডেশন কোর্স একটা আছে, আপনি ওই কোর্সটায় ভর্তি হন। 10 থেকে 20তম গ্রেডের ফাউন্ডেশন কোর্স আছে একটা, ওই কোর্সে ভর্তি হন, অবশ্যই আপনি বেটার সার্ভিস পাবেন। ওকে ওকে ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।